বাবা মারই প্রথম শিক্ষক, প্রথম তারাই দেখতে পান যে একটা অসুবিধা হচ্ছে। তাদের জন্য এই মূলত এই অনুষ্ঠান। এটাকে আমরা ইউটিউবেও দেব, আমাদের ওয়েবসাইটেও থাকবে, যাতে যতজন পারেন এটা দেখতে পান এবং সচেতনতার একটা দিক শুরু হয়। আমি প্রথমে মঞ্চে দেখে নেব সব ডাক্তারদের, এবং ডক্টর রাজেশ মজুমদার চৌধুরী will do the honor of receiving all the doctors, the distinguished guests. প্রথমে আমি দেখে নেব ডক্টর রিমা মুখার্জিকে। একটু অভিবাদন বোধহয় আমি ডিজার্ভ করা। এবার একটু ডেকে নেব ডক্টর অরুণালোক ভট্টাচার্যকে। ডক্টর অরুণালোক ভট্টাচার্য শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে খুব অভিজ্ঞ, খুব নামী, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ডক্টর ভট্টাচার্যর গুণ, সেটা হচ্ছে শুধু যে সন্তানকে সুস্থ করে ফেলছেন তা নয়, তার বাবা মাকেও খুব মনোবল বাড়িয়ে দেন। এবার ডেকে নেব ডক্টর আবির মুখার্জিকে। ডক্টর আবির মুখার্জি সঙ্গীত সূত্র শুরু করার সময় যে তিনজন ডাক্তার আমার পাশে দাঁড়িয়েছিলেন, মোটিভেট করেছিলেন, তারা তিনজনই আজ উপস্থিত। রিমাদের ক্লিনিকে বসে বসে একটা খসড়া পাতায় লিখছিলাম কি কি করতে হবে, সেটা উনি বলে দিচ্ছিলেন, এভাবে করো, এটা করতে পারো, ওটা করা যায়। তখন ডক্টর জয়রঞ্জন রাম শুনলেন রিমাদির কাছে যেরকম একটা জিনিস হচ্ছে, আমি শুনেছিলাম যে উনি খুব উৎসাহ প্রকাশ করেছিলেন, এবং ডক্টর আবির মুখার্জি প্রথম যে পেশেন্ট আমার কাছে আসে সেটা ডক্টর আবির মুখার্জি। তিনজনের কাছেই আমি অসম্ভব কৃতজ্ঞ। এবার ডেকে নেব মঞ্চে ডক্টর জয়রঞ্জন রামকে। এই নামগুলোকে আমরা চট করে এত ছোট গণ্ডিতে পাই না, এটা ওনাদের জেনারসিটি যে ওনারা এসেছেন। এবার অকুপেশনাল থেরাপিস্ট মিস্টার আকাশ দাস, খুব অল্প বয়স, ইন হিজ 30s, খুব দক্ষ, এবং অকুপেশনাল থেরাপি জিনিসটাও খুব ভালো জানে, খুব ভালো বোঝে, এবং খুব ভালোভাবে প্রশিক্ষণ। পিজি হসপিটালের সঙ্গে যুক্ত, সঙ্গীত সূত্রতেও কাজ করেন, এমপাওয়ারেও আছেন, এবং খুব সপ্রতিভভাবে বাচ্চাদেরকে এবং বাচ্চাদের বাবা মাকে মোটিভেট করতে পারেন মিস্টার আকাশ দাস। এবার আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রশ্নোত্তর পর্বের মতন করে অজস্র রিসার্চ করে ফেলেছি আমার বুদ্ধিবৃত্তি দিয়ে। আই এম শিওর এই ডাক্তাররা নিজেদের মনে হাসছেন যে আমরা তো এত কষ্ট করে পাশ করলাম, ও হঠাৎ এত প্রশ্ন আমাদের করছে কেন। কিন্তু আমার উপায় নেই, কারণ আমাকেও একটু শিখতে হবে আর অনেককে একটু শেখাতে হবে, তাই যত সম্ভব তাড়াতাড়ি আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। অরুণালোক ভট্টাচার্য, যেহেতু আমরা টপিকটার নাম লিখেছি আর্লি ইন্টারভেনশন, তাহলে প্রথম যার কাছে পৌঁছয় শিশুরা, তিনি শিশুরোগ বিশেষজ্ঞ। ডক্টর ভট্টাচার্যের কাছে আমার প্রশ্ন যে বাচ্চাদের মেন্টাল হেলথ নিয়ে গত 10 বছর আগেও বিশেষ কথাই আমরা শুনতাম না, এখন এটা আলোচনার কেন্দ্রে চলে এসছে। তাই প্রথম যে প্রশ্নটা আপনার কাছে রাখবো, বাচ্চার মানসিক বিকাশ ঠিকমতো হচ্ছে না, সেটা কোন বয়সে সাধারণত ধরা পড়ে? আমি তো এমনি শিশু চিকিৎসক, তো আমাদের যেটা যখন প্রথমে শিশুরা আসে, একটা বিভিন্ন বয়সে তারা একটা মাইলস্টোন অ্যাচিভ করে। উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে 2 মাসে হাসি বা 4 মাসে ঘাড় শক্ত হওয়া ইত্যাদি। একটা বয়সে এক রকম ডেভেলপমেন্ট হয়। তো সেইটা আমাদেরকে একটু মাথায় রাখতে হয়। যখন মায়েরা বা আমরা যখন আমাদের অলমোস্ট প্রত্যেক মাসেই বাচ্চাদের দেখতে হয়, কারণ ভ্যাকসিনেশন ইত্যাদি থাকে। 2 বছর পর্যন্ত আমরা বাচ্চাদেরকে নিয়মিত হাতে পাই। তো সেইখানেই আমাদের কিছুটা আমরা বুঝতে পারি যে কিছু সমস্যা হচ্ছে কিনা। এক্ষেত্রে আমাদের শারীরিক যে অক্ষমতা, সেটা নিয়ে আমাদের চিন্তা নয়, আমাদের চিন্তা হয় মানসিক ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক ডেভেলপমেন্ট, এইগুলোর দিকে আমরা বেশি নজর দিই। কারণ ফিজিক্যাল বা শারীরিক যে সমস্যাগুলো, সেগুলো তো দেখা যায়, সেগুলো তো চিকিৎসা করা যায়, কিন্তু মনের জিনিসটা ঠিক একে একে 2 করা যায় না। সেই জিনিসটার দিকে একটু বেশি সজাগ থাকতে হয়। আজকাল বাবা মায়েরাও খুব সজাগ হয়ে গেছেন, মানে চিকিৎসার যে জায়গাগুলো সেগুলোর সংখ্যায় অনেক বেড়ে গেছে, যার জন্য চিকিৎসাটা এখন হচ্ছে, বা অ্যাটলিস্ট কারোর কাছে গিয়ে নিজেদের অসুবিধাটা প্রকাশ করা যাচ্ছে,
যেখান থেকে জিনিসগুলো উঠে আসছে এবং তার চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। সেই জন্যই বোধহয় লাস্ট 10 বছরে আমাদের অ্যাওয়ারনেসটা বেড়েছে। রোগ যে বেড়ে গেছে হয়তো বেড়েছে, কিন্তু রোগ যে খুব বেড়েছে তা নয়, কিন্তু অ্যাওয়ারনেসটা বেড়েছে নিঃসন্দেহে। আচ্ছা ডক্টর ভট্টাচার্য, আইডেন্টিফাইং দ্য রেড ফ্ল্যাগ, মানে যে সিমটমসগুলো দেখতে পেলে আমার মনে হচ্ছে যে আমাকে শিশু চিকিৎসকের কাছে যেতে হবে, আমার বাচ্চার কতগুলো সিমটমস আমি দেখি, সেগুলো জেনারেলি কি? অনেকগুলো আছে, যেমন বিভিন্ন বয়স অনুযায়ী ভাগ করে বলতে হয়। যেমন যদি সোশ্যাল স্মাইল 8 সপ্তাহের মধ্যে কারোর কোনো বাচ্চার মায়ের দিকে তাকিয়ে হাসি, নিজের মনে হাসি বা ঘুমের মধ্যে হাসি না, মায়ের দিকে তাকিয়ে হাসি বা মায়ের মুখের দিকে তাকিয়ে হাসি, সেইটা যদি 8 সপ্তাহে ডেভেলপ না করে, বা ইন্টারঅ্যাক্ট করছে বাচ্চারা 6 মাস থেকে চোখে চোখ রেখে ইন্টারঅ্যাক্ট করছে, হাসছে, খেলছে, এই জিনিসগুলো 6 থেকে 8 মাসের মধ্যে শুরু হয়ে যায়। তো এই জিনিসগুলো যদি না হতে থাকে, বা এমন কিছু জিনিস বিহেভিয়ার যেখানে বাচ্চাটা কিছুটা অ্যাবনর্মালিটি দেখা দিচ্ছে, যে মানুষের সাথে খুব মিশছে না, কিন্তু নন হিউম্যান সাবজেক্টস যেগুলো খেলনা নিয়ে খেলে যাচ্ছে, বা মাথাটা ক্রমাগত ঠুকে যাচ্ছে, বা রিপিটিটিভ বিহেভিয়ার হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো বাবা মায়েরাও কিছুটা বুঝতে পারেন এসে যখন কমপ্লেন করেন, এবং আমরা তখন সেটার দিকে আর কি নজর দিই। তো এই জিনিসগুলো যদি ডেভেলপ না করে ঠিক সময়, তখন ধরে নিতে হয় যে না, এই বাচ্চাটির একটু বিশেষ তার চিকিৎসার দরকার বা তার অ্যাসেসমেন্ট দরকার। আচ্ছা, একটা সমস্যা আমি পেয়েছিলাম যে বাবা মা এসে বলছেন ছোটবেলা থেকে ওর কোনো সমস্যা ছিল না, ভীষণ ভালোভাবে পড়াশোনা করছিল, সব করছিল, 12 বছর বয়সে হঠাৎ তার অটিজম হচ্ছে, এটা কি সম্ভব? আমি জানি না, মানে এটা নিয়ে আমি আমার চাইতে ওরা ভালো বলতে পারবেন, কিন্তু জেনারেলি অটিজমটা জেনারেলি খুব সাটল ম্যানিফেস্টেশন মিস করে গেছেন, সেটা হতে পারে। কিন্তু যদি 12 বছর বয়সে গিয়ে অটিজমের মতো কিছু ডেভেলপ করে, তাহলে পিওর অটিজম না ভেবে সেকেন্ডারি কোনো কারণের জন্য কোনো সিনড্রোম আছে বা কোনো রোগের জন্য যার ম্যানিফেস্টেশন অ্যাডোলেসেন্সে হয়, সেইটার কথা ভাবতে হবে। মানে অটিজমটাও বেসিক্যালি মানে কোনো, তার সাথে অনেক জেনেটিক অ্যাসোসিয়েশন থাকে, কিন্তু প্রাইমারিলি হয়তো অন্য কোনো ডিজিজ আছে যার ম্যানিফেস্টেশন হচ্ছে অটিজমের মতো, সেইটা হতে পারে বা বেশি বয়সে গিয়ে। কিন্তু জেনারেলি এটা এখন তো বলে যে 1.5 বছর থেকে 2 বছরের মধ্যেই ধরা যেতেই পারে। একটা প্রশ্ন যেটা হচ্ছে যে মোবাইল অ্যাডিকশন, বাচ্চাকে মোবাইল না দেখালে খাবে না, এই জায়গাটা দাঁড়িয়ে বাবা মারা, বিশেষ করে ওয়ার্কিং মাদার, তারা অনেক সময় মোবাইলটা ধরিয়ে দেন কাজটা তাড়াতাড়ি হবে বলে, এটা কতখানি ক্ষতিকর ফর দ্য ডেভেলপমেন্ট? এটা ভয়ানক ক্ষতিকর, যেটা বিশেষ করে আমরা কোভিডের পরে দেখেছি। কোভিডের পর সময় থেকে বাচ্চাদের এই মোবাইল অ্যাডিকশন, সোকল্ড অ্যাডিকশনটা বেড়ে গেছে, এবং আসলে সমাজ তো পাল্টে গেছে অনেক। আগে একটা জয়েন্ট ফ্যামিলি থাকতো, এখন ফ্যামিলি অনেক ছোট হয়ে এসছে। তখন বাচ্চাদের কাউরির না কাউরির সঙ্গে ইন্টারাক্ট করার মতো লোক থাকতো বাড়িতে, দাদু থাকতেন, ঠাকুমা, কাকা, জ্যাঠা থাকতেন, তাদের সাথে ইন্টারাক্ট করার লোক থাকতো। কিন্তু এখন বাবা মা দুজনেই ওয়ার্কিং, তো ন্যাচারালি বাড়িতে হয় সে ডে কেয়ারে যাচ্ছে বা বাড়িতে কেয়ার গিভারের কাছে থাকছে। কেয়ার গিভার কতটা ট্রেন্ড, সেও তো ক্রমাগত মানে তার ওই 12 ঘন্টার কাজটা ছেড়ে ফেলতে পারলেই হয় আর কি। সুতরাং তাকে শান্ত করানোর জন্য, তাকে খাওয়ানোর জন্য এবং তাকে বসিয়ে রাখার জন্য মোবাইলটি একটি একটা গ্যাজেট হয়ে গেছে আর কি, যেটা একদম ডিজায়ারেবল হয়। কারণ আমাদের যে সংস্থা ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স, তারা একটি স্টাডি করেছিল, এবং তাতে ডেফিনেটলি দেখা গেছে যে মোবাইল ইউজ করলে কিছু কিছু শারীরিক সমস্যা, যেমন ওবিসিটি, আজকাল তো ওবিসিটি একটা ক্রাইসিস আসছে, আমাদের দেশেও আসছে, ওবিসিটি বা স্পিচের সমস্যাও কি হয়, স্পিচ ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডিসঅর্ডার, অ্যাবিউজ, সাবস্টেন্স অ্যাবিউজ, বিভিন্ন রকম সমস্যা এগুলো দেখা যাচ্ছে, এবং চোখেরও অনেক সমস্যা দেখা দিচ্ছে, পশ্চুরাল প্রবলেমস দেখা দিচ্ছে, এগুলো অনেক রকম প্রবলেমস দেখা দিচ্ছে, যার জন্য WHO তো বটেই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স মোবাইল বা ডিজিটাল ভিউইংয়ের সময় বেঁধে দিয়েছে। এটা এখন সবাই জানেন হয়তো, কারণ এটা খুব ওয়াইডলি পাবলিসাইজড এখন, যে
2 বছরের নিচে মোবাইল দেওয়া যাবে না, 2 বছর থেকে 5 বছর 1 ঘন্টা, তাও সেটা সুপারভাইজড, 5 বছরের ওপর থেকে 10 বছর পর্যন্ত 2 ঘন্টা, তাও সেটা সুপারভাইজড। সুতরাং মোবাইল দেওয়াটা ডেফিনেটলি ঠিক নয়। আর একটা যে লাস্ট কোয়েশ্চেন যেটা মাথায় আসছে, যে ছোট্ট শিশুদের বিশেষ করে দুটো কমপ্লেন আসছে এখন স্কুল থেকে, যে 2-2.5 বছরের বাচ্চা তাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং 2-2.5 যারা প্রি স্কুলে যাচ্ছে, এবং তাদের একটা সেক্সুয়াল অ্যাওয়ারনেস, অর্থাৎ ছোট ছেলে 2.5-3 বছরের বাচ্চা 2.5-3 বছরের মেয়ের প্রতি, তার ক্লাসমেটের প্রতি তার ব্যবহারটা শিশু সুলভ নয়। এটা কি হচ্ছে? এটা একটা ওই মানে ডিজিটাল অ্যাবিউজের একটা তো ডেফিনিট কারণ এটা বটেই। কারণ সেক্স আইডেন্টিফিকেশন মানে আমি ছেলে, এই জিনিসটা আমি ছেলে বা মেয়ে সাধারণত 2.5 থেকে 3 বছরের মধ্যে একটি শিশুর মধ্যে ডেভেলপ করে যায়। আর যেটা সেক্সুয়াল কনসেপশন মানে অপোজিট সেক্সের প্রতি তার রেসপন্সিবিলিটি, তার ডিউটিস, তার কাজ বা ব্যবহার কীরকম হওয়া উচিত, সেটা অ্যারাউন্ড আর্লি অ্যাডোলেসেন্স থেকে শুরু হওয়ার কথা। কিন্তু এই যে ডিজিটাল অ্যাবিউজটা হচ্ছে প্রত্যেক দিন, সেইটা তো বাচ্চাদের স্পেসিফিক কিছু না, বাচ্চাটাকে একটা দিয়ে কিছু বসিয়ে দেওয়া হচ্ছে। সেই জন্য সুপারভাইজড কথাটা আমি বললাম, যে ইভেন যদি মোবাইল ইউজ করতে হয় 2 থেকে 5, 5 থেকে 10, দ্যাট শুড বি সুপারভাইজ। তারা কি দেখছে, কারণ আজকাল শিশুদের খুব মানে আমি খুব অবাক হয়ে দেখি, তারা এত সহজে মানে ঢুকে পড়ে আর কি, কোনো লক টক করে রাখলে সেসব খুলে টুলে ঢুকে পড়ছে আর কি। তো এটা আটকাতে হবে আর কি, এটা এবং সেই আটকাতে হবে বাবা মাকেই, আর তো কেউ পারবে না, বাড়ির লোকজনকেই আটকাতে হবে, বা যেভাবেই হোক তাকে বোঝাতে হবে জিনিসটা। ডেফিনেটলি এটা হচ্ছে, সে বুঝে বা না বুঝেই হয়তো করছে জিনিসটা, কিন্তু এটা হচ্ছে। বিহেভিয়ারাল ডেমনস্ট্রেশনগুলো কনসিয়াস হোক বা না হোক, ব্যাপারগুলো ওইদিকে দেখাচ্ছে, সেটাই একটা স্কুলের রিপোর্ট। আর প্যারেন্টসদের অ্যাকচুয়ালি কিরকম বিহেভিয়ার হওয়া উচিত সন্তানের সাথে? কিন্তু ওভার প্রোটেক্টিভ, ওই মানে স্কুলে যাচ্ছে তো স্কুলকে ইনফর্ম করে দেওয়া উচিত যে এই আছে। যদিও আমাদের স্কুলের অ্যাওয়ারনেস এখন কতটা আমি জানি না, যে আমাদের শিশুদের ডিজিজের ব্যাপারে আমরা স্কুলে বলতে চাই না। যেমন আমাকে অনেক সময় ফর্ম লিখতে দেওয়া হয়, তাতে যে কোন বাচ্চাটা অ্যাসথমেটিক, কোন বাচ্চাটা এপিলেপটিক, সেখানে কিন্তু খুব ক্লিয়ার ডিক্লারেশন বাবা মা দিতে চান না। তো এটাও ঠিক নয়। আমার মনে হয় এটা দেওয়াটা খুব প্রয়োজন, দেওয়াটা খুব, কারণ কোনো অসুবিধে হলে স্কুল থেকেও তো ব্যবস্থা নিতে পারে, সেটা যেমন একটা ব্যাপার। আর সেরকমভাবেই ওভার প্রোটেক্টিভ হয়ে যাওয়াটা তো ডেফিনেটলি কাম্য নয়। কারণ চিকিৎসা, একটা জিনিসের চিকিৎসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সে যাতে তার স্বাভাবিক জীবনযাত্রা করতে পারে, সে খেলবে, সে দুলবে, তার নর্মাল অ্যাক্টিভিটিস করবে, তবেই না চিকিৎসার মানে সাফল্যটা পাওয়া যাবে। সে বাড়িতে সারাক্ষণ বসে আছে, অ্যান্টিএপিলেপটিক খাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, কাজের কথা না এগুলো। তো সেই ক্ষেত্রে বাবা মাকে একটা মেজার্ড স্টান্স নিতে হবে আর কি। বুঝতে পেরেছি। আর শেষ যে প্রশ্নটা আপনাকে করব, প্রথমত হচ্ছে যে ফিজিক্যাল এক্সারসাইজ বন্ধ। হ্যাঁ, করোনাটাকে একটা যুক্তি হিসেবেও দেখানো হচ্ছে যে এখনো তো ভাইরালটা রয়েছে, মাঠে ঘাটে খেলতে দেবো কিনা। এটা একটা সেট অফ প্যারেন্টস যারা ভীষণ ওভার প্রোটেক্টিভ। আরেকটা হচ্ছে যে খেলতে গেলে যাদের সাথে মিশছে তাদের সাথে মিশে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আমার ছেলে বা আমার মেয়ে। এটার মানে এটা কি সমর্থনযোগ্য? একদমই না। তার কারণটা হচ্ছে এই যে একটু আগে বলা হলো যে ডিজিটাল রেস্ট্রিকশন, একটা ডিজিটাল ভিউইং এর রেস্ট্রিকশন যে টাইম দিয়ে দিয়েছে, তাহলে ছেলেরা করবেটা কি? ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, বই, এর ওপরে বেশি নজর দেওয়া উচিত। আমাদের সময় মাঠের সংখ্যা অনেক বেশি ছিল, আমরা ঘুড়ি ওড়াতে পারতাম, আমরা মাঠে গিয়ে ফুটবল খেলতে পারতাম, কিছু না পেরে খানিক ব্যাট বল নিয়ে দৌড়োদৌড়ি করতে পারতাম। আমরা তো কখনো কোচিং সেন্টারে ভর্তি হয়নি সচিন তেন্ডুলকার হব বলে, কারণ তবু আমরা খেলেছি। তার কারণ হচ্ছে যে খেলতে হবে আর কি। বাড়ি থেকেই একটা নিয়ম ছিল, যাও স্কুল থেকে এসছো, খেলে এসো, 6টার সময় এসে পড়তে বসবে। কিন্তু এখন খেলতে যাওয়া মানে হচ্ছে কোচিং সেন্টারে ভর্তি হওয়া। তো এটা হয়তো আমাদের জানি না সামাজিক অবক্ষয় একটা হচ্ছে, সেই জন্যেই হয়তো ছেলেরা খেলতে যেতে পারে না, ঘুড়ি ওড়াতে পারে না, এগুলো পারে না। তো সেটা আমাদের রেসপন্সিবিলিটি বা আমাদের। কিন্তু তবুও আমি বলবো যে এখনো মানে বাবা মা যদি চান বাচ্চাটিকে 1 ঘন্টা হাঁটিয়ে আনতে পারেন বা 1 ঘন্টা দৌড় করিয়ে আনতে পারেন। 24 ঘন্টা সম্ভব। সুইমিং এর একটা প্রবলেম হচ্ছে যে সুইমার হয়ে গেছে আলাদা কথা, কিন্তু সুইমিং এ
12 মাসের মধ্যে মাত্র 7 মাস সে সুইম করতে পারবে, 5 মাস কিন্তু সুইমিং হয় না আমাদের এখানে। কলকাতার এটা একটা প্রবলেম। কিছু দরকার নেই, যদি 1 ঘন্টায় হাঁটে ব্রিস্ক পেসে, যদি একটি বাচ্চা 6 days a week হাঁটে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট এক্সারসাইজ। এবং 24 ঘন্টায় 1 ঘন্টা বার করা যায় না, এটা আমি বিশ্বাস করি না। এবং আমার মনে হয় এখানে বাবা মাদের একটু উদ্যোগ নেওয়া উচিত, যে আমি বাবা এসে অফিস থেকে চলো আমরা একটু হেঁটে আসি, কারণ তাকে একা পুশ করে তো লাভ নেই, তাকে একটু মোটিভেট করার প্রয়োজন বোধ হয়। এবং সেক্ষেত্রে কিন্তু এই বাবা ছেলের ইন্টারাকশন বা মা ছেলের ইন্টারাকশন বা সঙ্গ দেওয়ার ব্যাপারটাও কিন্তু চলে আসবে। কারণ বাবাও যদি এসে ওই ল্যাপটপ এবং টিভি মোবাইলে ঢুকে পড়েন এবং বাড়িতে যদি আর কেউ তাকে সঙ্গ দেওয়ার না থাকে, সেটাও একটা সমস্যা হয়। তো এই হাঁটার ব্যাপারটা যদি কোথাও না থাকে, তো রাস্তায় হাঁটার জায়গা আছে, হাঁটার জায়গা এখনো কলকাতায় আছে, সুতরাং 1 ঘন্টা হাঁটতেই পারে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর ভট্টাচার্য। এবার আমরা অকুপেশনাল থেরাপির দিকটায় আসছি, কারণ শিশুরোগ বিশেষজ্ঞর পরেই আমরা জানি যে যখন ডায়াগনোসিস হয় প্রথমেই একটা অকুপেশনাল থেরাপির দিকে বাচ্চাদের যেতে হয়। একটা প্রশ্ন মিস্টার দাসকে, যে হাত ধরে বাচ্চা ঢুকে গেল থেরাপিস্টের সাথে ঘরের মধ্যে, দরজা বন্ধ হয়ে গেল, এবার আমার বাচ্চার কি হবে? আপনারা এক্স্যাক্টলি সেশনে কি করান? অকুপেশনাল থেরাপি জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি পারপাসফুল অ্যাক্টিভিটি দিয়ে একটি মানুষ, সেটা পিডিয়াট্রিক্স গ্রুপ হতে পারে বা অ্যাডাল্ট গ্রুপ হতে পারে, তাকে ফাংশনালি অ্যাক্টিভ রাখা এবং তার কাজে ফেরানো। তো এখানে যেহেতু আমরা শিশুদের নিয়ে কথা বলছি, তাহলে শিশুদের কাজ হচ্ছে স্কুলে যাওয়া এবং স্টাডিজ করা, সেটাকে আমরা তাদের কাজ হিসাবেই ধরছি, তাদের অকুপেশনটা। তো সেখানেই আমরা অকুপেশনাল থেরাপিস্ট পারপাসফুল অ্যাক্টিভিটি ইউজ করে তাদেরকে আমরা সেটাতে ফেরাতে সাহায্য করি। তো যেখানে ম্যাম যে কোয়েশ্চেনটা করছেন, যে একটা সেশন যখন প্রথমে দরজা বন্ধ কেন করা হয়, হ্যাঁ ওটাতে আসি। অনেক সময় দেখা গেছে প্রথম আমরা দরজা বন্ধ করি না কেন, একটা বাচ্চা এবং একটা থেরাপিস্টের একটা লিয়াজও বা একটা বন্ধুত্ব হতে টাইম লাগে। দুম করে যদি আমরা দরজা বন্ধ করি, তখন কিন্তু বাচ্চাটা ওভার রিয়াক্ট করে বা সেই থেরাপিতে পার্টিসিপেট করতে চায় না। তখন আমরা কী করি, যারা দক্ষ অকুপেশনাল থেরাপিস্ট আছে তারা একটা রিজাইম ফলো করি, যে প্রথম মা বা প্যারেন্টদেরকে অ্যালাউ করি, সেটাকে আস্তে আস্তে ট্যাপার ডাউন করি। যদি 45 মিনিটসের সেশন হয়, সেখানে প্রথম হয়তো পুরো 45 মিনিটসে রাখছি, তারপরে সে আস্তে আস্তে ট্যাপার ডাউন করে 30, 15, 20 আস্তে আস্তে আমরা রিকোয়েস্ট করি আপনারা বাইরে বসুন, আমরা থেরাপিটা শেষ করে তারপরে ডাকছি। এটা কেন, লাস্টে যে আমরা বলছি কেন বলি বাইরে বসতে, অটিজমের ক্ষেত্রে দেখা গেছে যে বাচ্চারা খুব রিচুয়াল ফলো করতে ভালোবাসে, যে একই সিস্টেম, একই জায়গায়, একই মানুষ, তাদের সাথে থাকবো, তার বাইরে কোনো যাবো না, তার বাইরে পিয়ার ট্রেনিং করবো না, মা তার সাথে কেয়ার গিভার্স ব্যাস। তো আমাদের অ্যাজ এ থেরাপিস্ট আমাদের টার্গেট থাকে যে যেহেতু আমাদের আলটিমেট গোল সেই বাচ্চাটাকে সমাজে স্কুলে ফেরানো বা মাঠেতে নামানো বা মাঠেতে খেলাধুলা করানো, তো কিছু সময় তাদের বাবা মা থেকে একটু দূরে রেখে কাজগুলো করে তাকে বোঝাতে হবে যে বাবা মা ছাড়াও তুমি কাজগুলো করতে পারছো এবং তুমি সাকসেসফুলি অ্যাক্টিভগুলো করতে পারছো। এতে কিন্তু কনফিডেন্স বিল্ড আপটাও হয় এবং বাচ্চার যে অ্যাংজাইটিটা যে শুধু বাবা মা ছাড়াই আমি করতে পারবো না, বাকি স্যার বা পিয়ারগুলোর সাথেও কাজটা করতে পারবো, এই জন্য কিন্তু আমরা আলাদা করে করি। কোন বয়স থেকে করলে সঠিক উপকারটা পাওয়া যায়? পুরো জিনিসটাই হচ্ছে আর্লি ইন্টারভেনশন। যেমন স্যার বললো, প্রথম ডক্টররা যখন ডায়াগনোসিস করছে, ইউজুয়ালি এটা 2.5 থেকে 3 বছরের মধ্যে বাবা আমাদের প্রথম কমপ্লেন যে আগে কথা বলতো এখন কথা বলছে না। তারপরে সেটা স্যার ডক্টরদের কাছে যাচ্ছে এবং তারা রেফার করছে থেরাপিস্টের কাছে। তো মোটামুটি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যেটা আমাদের ভারতীয় জায়গায় দেখা যাচ্ছে, অ্যারাউন্ড 3.5 থেকে স্টার্ট করা ভালো। তার আগে হলে অনেক সময় লিয়াজো বা জিনিসটা বুঝতে অসুবিধা হয়। তো 3.5 থেকে 3 ইজ অ্যাপ্রোপ্রিয়েট টাইম। আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই। I'm kind of buddy. আমি এটা আলাদা কথা বলছি, মানে forgive. I feel very, very uncomfortable if therapists see children on their own. মানে as a general rule, মানে আমি আকাশ, I have to disagree with you. যদি আলাদা করে থেরাপি করি, তাহলে there has to be a system where parents can see what is happening. কেননা see ultimately যাই থেরাপি হোক, parents have to be co-therapists. এবং বাচ্চাদের সোশ্যাল মিংলিংয়ের জায়গাটা ইজ নট লিমিটেড টু one person in a therapy session. I personally feel very uncomfortable যদি থেরাপিস্টরা দরজা বন্ধ করে বাচ্চার থেরাপি করে, তার প্রচুর ইমপ্লিকেশন আছে। So I have to say this, and I'm sorry I'm disagreeing with this. Ultimately, in all forms of disability, it is the parents who have to learn the trick.
এবং আমি আলাদা করে থেরাপি করলাম, রাজস্বী কিছু জানলো না, 45 মিনিটে কি হলো, আই উইল নট গো টু দ্যাট থেরাপিস্ট। সো সরি ফর মাই কাইন্ড অফ বাটিং ইট, বাট আই ফিল ভেরি স্ট্রংলি অ্যাবাউট দিস। না, এটা হয়তো আমাদের কাছেও একটা আই ওপেনার ডক্টর রাম, কারণ কি আমরা প্যারেন্টসরা ignorant most of the cases about what is therapy, what is the diagnosis, what is ADHD, what is the problem. Logically, ultimately it is মানে see parents as co-therapists is what has to happen, right? And it is not an esoteric kind of আমি ব্রহ্মাণ্ডের জ্ঞান দিচ্ছি না, ইন্ডিভিজুয়াল কাইন্ড অফ ডিপ একটা মিনিংফুল সেশন। তাই পেরেন্টসরা যদি না দেখতে পারে না কি হচ্ছে, আমি বলি যে যাবেন না সেই থেরাপিস্টের কাছে টু দ্যাট এক্সটেন্ট। আচ্ছা, আমার সৌমিত্র ক্ষেত্রে একটা বলতে পারি, আমি জয়দাই বলছি, যে আকাশ যেটা করে সেশনটা হয়তো না না আমি জানি, আমি ইন লাইন উইথ হোয়াট ইউ সেড, এটা আমার একটু ক্লিয়ার করে দাও। হ্যাঁ, ফার্স্ট ফোরাম আমরা কথা বলছি, হ্যাঁ, এইটা যেটা হয় যে ও জেনারেলি 10-15 মিনিট করানোর পর কিন্তু পেরেন্টকে ডেকে নেয়, যে প্রক্রিয়াটা করালো সেটা আবার প্যারেন্টসদের শেখানো, শিখিয়ে নিয়ে এইটা 1 উইক ধরে করানোর পর এবার নেক্সট ক্লাসে আমি দেখেই বুঝতে পারবো আপনি করিয়েছেন কিনা। এই ব্যাপারটা অন্তত আমি দেখেছি সৌমিত্রের ক্ষেত্রে হচ্ছে, কিন্তু ডক্টর রাম যেটা রেস করেছেন, আই এম শিওর 99.9% ক্ষেত্রে এটা হচ্ছে বলে ওনার মতন অভিজ্ঞ চিকিৎসক এটাকে রেস করেছেন। অ্যান্ড আই ক্যান টেল ইউ দ্যাট আই এম এ হিউজ ফ্যান অফ জয়দা, বিকজ ওনার অনেক লেখা আমি পড়েছি। সোজা কথা সোজা বলার একটা দুর্নাম আমার আছে, তারপরেই মনে হয় জয়দাকেও আমি আমার দলে দিতে পারি। তো আরেকটা প্রশ্ন যেটা আমি করব আকাশ তোমাকে, সেটা হচ্ছে মিনিমাম কটা সেশন হলে পরে একটা সার্বিক উন্নতি হচ্ছে সেটা আমরা বুঝতে পারি? ওকে ম্যাম, একটু স্যারকে একটু না, আমরা ওই ডিবেটটা যাচ্ছি না, নেক্সট টু দ্য কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আমরা না হোম প্রোগ্রাম খুব ভালো করে রাখি স্যার, কেন আমাদের যে আমরা টেক্সট বুকগুলো ফলো করি সেখানে হোম প্রোগ্রাম ইজ মাস্ট। কেন অ্যাজ আ থেরাপিস্ট আমরা সপ্তাহে হয়তো একদিন দেখি, বাকিটা পুরো কিন্তু গার্জেন। যদি সে থেরাপিস্ট না থাকে সেটা থেরাপিস্টের ভুল, এবং সেটা অ্যাজ আ থেরাপিস্ট আমি কন্ডেম করছি। কিন্তু আমরা ইউজুয়ালি যেটা হয় সেটা অবশ্যই হোম প্রোগ্রাম বোঝানো উচিত, নাহলে কিন্তু বাচ্চা শিখবে না। হ্যাঁ, তো ইউজুয়ালি এখানে কোনো পার্টিকুলার টাইম ফ্রেম নেই যে কদিনের মধ্যে আমরা বুঝতে পারবো। ইউজুয়ালি প্রথম কী হয়, প্রথম কিছুদিন লাগে হচ্ছে অ্যাডজাস্ট করতে, তারপরে তার সাথে হোম প্রোগ্রাম যেটা বোঝাতে লাগে সেটা বাড়িতে প্র্যাকটিস করতে, এবং মোটামুটি যেটা আমি দেখেছি অ্যাটলিস্ট উইদাউট এনি কুকবুক অ্যাপ্রোচ বা কোনো পার্টিকুলার টাইম ফ্রেমে ছাড়া 1 থেকে 2 মাসের মধ্যে একটু চেঞ্জেস দেখতে পারি। 1 থেকে 2 মাসের মধ্যে একটু পজিটিভ কিছু চেঞ্জেস, তার মানে আমি রাফলি 6 সেশনসের পরে একটা কিছু 4 to 6 সেশন বা 8 সেশনের মধ্যে চেঞ্জেস দেখতে পারি। হ্যাঁ, থেরাপিস্টের প্রশিক্ষণটা ভীষণ দরকার। তো আমি যখন একজন থেরাপিস্টের কাছে যাব গার্জেন হিসেবে, আমি তার কি প্রশিক্ষণের সার্টিফিকেট দেখতে চাইতে পারি, কি কি ট্রেনিংটা তার থাকলে আমি তবেই আমার শিশুকে নিয়ে যাব? অকুপেশনাল থেরাপি হচ্ছে একটি ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম প্রথমে হয়, তার নাম হচ্ছে বিওটি, ব্যাচেলার্স ইন অকুপেশনাল থেরাপি। সেটা 4.5 বছরের কোর্স, একটা 4 বছরের প্রশিক্ষণ এবং 6 মান্থসের ইন্টার্নশিপ। তো বেসিক হচ্ছে একটি ব্যাচেলর ডিগ্রি, তার সাথে তাদের মাস্টার্সও থাকে এবং স্পেশাল সার্টিফিকেশনও থাকে বা স্পেশালাইজেশন থাকে, পিএইচ, নিউরো, অর্থো, এক্সেট্রা এক্সেট্রা। তো একটি বাবা মা বা নর্মাল মানুষ যখনই যাবে, তো মিনিমাম একটি অকুপেশনাল থেরাপিস্টের যার মিনিমাম একটি ডিগ্রি, যেটা হচ্ছে ব্যাচেলার্স ইন অকুপেশনাল থেরাপি, এটা যেন দেখা হয়। কেন এর নিচে কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেট বা ট্রেনিং আমাদের দেশে নেই। তাই মিনিমাম একটি ব্যাচেলার ডিগ্রি মানে ব্যাচেলার্স ইন অকুপেশনাল থেরাপি যার আছে তাকেই অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে আমরা দেখি, এবং সেটাই দেখা উচিত। রাইট, তার মানে অনেকেই যারা স্পেশাল এডুকেটর হতে পারে, কাউন্সেলিংয়ে আছেন, হ্যাঁ, তারা যখন ক্লেম করেন যে আমি অকুপেশনাল থেরাপি করাই, তার মানে সেটা বিজ্ঞানসম্মতভাবে ঠিক নয়। দেখতে গেলে সেটা সঠিক নয়। কেন? আমরা যে অ্যাক্টিভিটিগুলো করাই দেখতে মনে হলো যে শুধু খেলা, অ্যাকচুয়ালি তার পেছনে অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা এবং নিউরোলজিক্যাল সাপোর্টিভ ডকুমেন্টস আছে। তো সেইটা জেনে যখন কোনো বাচ্চাকে আমরা থেরাপি দিই, তাহলে সেটা যতটা সঠিক হবে সেটা যদি না জেনে দিই সেটা ততটা সঠিক হবে না। তাই যেটা যে প্রফেশনের কাজ, বিশেষ করে যদি থেরাপি যেটা কাজ, সেটা একজন থেরাপিস্টকে দিয়ে বা বিশেষ করে এখানে অকুপেশনাল থেরাপিস্টকে দিয়ে করালেই সেটা পরবর্তীকালে বাচ্চাদের ক্ষেত্রে অনেক উপকারিতা এবং আর আউটকামটা দিতে, যেটা আমরা টার্গেট, যেটা বাকি থেরাপিস্ট বা অ্যালাইড হেলথ সায়েন্সে যা তাদের নির্দিষ্ট কাজ আছে, তো সেটা তারা করবে, আমরা থেরাপিস্টরা আমাদের কাজটা করবো। থ্যাংক ইউ সো মাচ মিস্টার দাস। এবার আমরা আসছি ডক্টর রিমা মুখার্জির কাছে।
রিমাদের কাছে ব্যক্তিগতভাবে আমি খুব উপকৃত, কারণ আমি যদি একটা অ্যাওয়ারনেস সেশন নিয়ে আমি কথা বলি এবং আমি চেষ্টা করছি যে বাবা মার কাছে পৌঁছবো যে মেন্টাল হেলথ এবং এই ডাক্তারদের ডিসকাশনটা খুব নির্যাসটা আমাদের জন্য প্রয়োজনীয়, তাহলে আমার নিজস্ব অভিজ্ঞতাটা আমার শেয়ার করা প্রয়োজন। আমি কিছু বছর বিদেশে ছিলাম, ফিরে আসার পরে I became a caregiver for 14 years to two mentally not very stable people. তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমার উপর একটা ভীষণ চাপ পড়েছিল, কারণ এই জায়গাটা আমার অপরিচিত ছিল। তখন আমি ডক্টর রিমা মুখার্জির কাছে যাই এবং উনি আমাকে মেডিসিন প্রেসক্রাইব করেন। সেই ওষুধটা খাওয়ার উপকারিতাটা আমি আপনাদের জানাতে পারি যে সেটা আমার রাতের ঘুমটাকে খুব সুন্দর করেছিল, দুশ্চিন্তাটা দূর করেছিল, আমি পারবো না, আমার পক্ষে এটা টু ডিফিকাল্ট, এই মাইন্ডসেটটা পাল্টেছিল। পরিশ্রমটা যেটা করছিলাম, আমি যে খুব ডিলাইটেড ছিলাম তা নয়, কিন্তু একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি থেকে করছিলাম যে হ্যাঁ এটা তো আমার করণীয়, আমি পারবো না, এই ওভারওয়েলমিং ফিলিংটা কিন্তু আমার চলে গেছিল। সুতরাং আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা শেয়ার করলাম যে এই মেডিকেশনটা আমার কোনো ক্ষতি করেনি, উল্টে আমার কিন্তু অনেক উপকার হয়েছে। আশা করি এই মঞ্চে আপনারা আমাকে দেখে কোথাও ভাবছেন না যে আমার কিছু সমস্যা আছে, কিন্তু যে সমস্যাটা আমার আইডেন্টিফাইড হয়েছিল সেটা আমি নিজেই আইডেন্টিফাই করি, এবং ঠিক যেমন জ্বর হলে ডাক্তারের কাছে গেছিলাম, ঠিক সেরকম আমার মনের চাপ দূর করার জন্য কিন্তু আমি ডক্টর মুখার্জির কাছে গেছিলাম এবং আমি ভীষণভাবে উপকৃত। তাই আমার এইজ গ্রুপ বা আমার থেকে ছোটরা যারা আছেন, আমি বলবো নির্দ্বিধায় সঠিক চিকিৎসকের কাছে যান, এটার প্রয়োজনীয়তা অপরিসীম। ডক্টর রিমা মুখার্জির কাছে আমার যে প্রশ্ন, আর্লি ইন্টারভেনশনটা আপনার চোখে কতটা জরুরি অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট? আর্লি ইন্টারভেনশন বিশেষ করে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স যেগুলো যেরকম অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ADHD, এরা যত তাড়াতাড়ি এদের আইডেন্টিফাই করা যায় সেটা ততই বাঞ্ছনীয়। কারণ কি, সেখানে মানে কারুর যদি একটা ছোট বাচ্চাকে নিয়ে আমরা একদম মানে যত আমরা বড় হয়ে যাই সব ব্যাপারেই আমাদের কিছু একটা হচ্ছে রিজিডিটি চলে আসে, মানে ওটাকে একটা প্যাটার্ন অফ বিহেভিয়ার অর হোয়াট এভার সেটাকে আবার মানে ফিক্সড হয়ে যায় যত দিন যায়, সেটাকে আনলার্ন করে এটা করতে আরও বেশি সময় লাগে। মানে আমি একটা সিম্পল দিচ্ছি, ফর এক্সাম্পল OCD একটা মানে যদিও ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের সাথে ওটা আলাদা ব্যাপার, কিন্তু আমি বলছি যে কেউ ধরা যাচ্ছে যে হাত ধোয়াধুয়ি করছে, সে এবার যদি প্রথম 1 বছরের মধ্যে ট্রিটমেন্ট করে, সেটা তো একটা রোগ তো থেমে থাকে না, সেটা তো প্রোগ্রেস করে। এবার 5 বছর পরে সেইটা যেটা ও হয়তো 1 ঘন্টা ওয়েস্ট করছিল সেটা হয়তো দেখা গেছে 5 ঘন্টা, এবং 10 বছর পরে মানে ক্রমশ ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট হয়ে যায়। সো যত ডিলে করা হয় যে কোনো ট্রিটমেন্টে সেটা তত মানে সেটাকে হেল্প করা ডিফিকাল্ট। ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে যেটা হয়, এখানে অনেকটা ট্রেনিংয়ের ওপর, এই যে OT, স্পিচ থেরাপি কি অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেটর, এরা মিলে এখানে তাড়াতাড়ি ট্রিটমেন্টে আসা মানেই তাকে আমরা ওষুধ দেব এমন কিন্তু নয়। হয়তো যে একটা খুব রেস্টলেস বাচ্চা, তার হয়তো কিছু সেন্সারি ইস্যুস আছে, তাকে আমরা ঠিক জায়গায় পাঠাচ্ছি, সেখানে তাকে কিছু ওই থ্রু অকুপেশনাল থেরাপি কি থ্রু মানে তার হয়তো কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করছে না, তাকে হয়তো স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাছে পাঠানো হলো, তাতে কি হচ্ছে এই সমস্যাগুলোর সাথে সাথে কিছু বিহেভিয়ার প্রবলেমও চলে আসে। ওই বিহেভিয়ার প্রবলেমগুলো থেকে কি হয়, আরও সমস্যা বাড়ে, বিকজ বাড়ির লোক এবার ওদের ওপর রেগে যাচ্ছে, তাকে লেবেল করা হচ্ছে এই রেস্টলেস, ডিসওবিডিয়েন্ট, এই কথা শোনে না, একে নিয়ে আমরা বাইরে বেরোতে পারি না, বাইরে বেরোলেই 5 জন লোক কে মানে নেগেটিভ অ্যাটেনশন ড্র করে। তো যত তাড়াতাড়ি একজনকে ট্রিটমেন্ট নিয়ে যাওয়া হয়, তত আমরা কোর জিনিসটাকে নিয়ে ট্রেনিং দিয়ে কি হোয়াট এভার দিয়ে আমরা সেটাকে হেল্প করি। তাতে কি হয়, একটা হচ্ছে বাড়ি একটা যে পরিবেশটাও যে একটা খুব স্ট্রেসফুল হয়ে যায়, বাচ্চাটা একটা
খুব নেগেটিভ একটা এনভায়রনমেন্টের মধ্যে পড়ে, সেই জিনিসগুলো আমরা প্রিভেন্ট করতে পারি। আর বাচ্চাটার অবভিয়াসলি কনফিডেন্স বাড়বে, কারণ ডেফিনেটলি এই ট্রেনিংগুলোর মধ্যে দিয়ে তার মধ্যে যে ইমপ্রুভমেন্টটা হচ্ছে, যে প্রোগ্রেসটা হচ্ছে, সেটা বাড়ির লোকেদের পক্ষেও যতটা মানে একটা আশার আলো দেখায়, এবং বাচ্চাটার পক্ষেও তো সেটা একটা ন্যাচারালি সে অনেকগুলো লেভেলের থেকে মানে সিভিয়ারিটিটাতে সে আর কি যাবে না বিকজ অফ নট বিং ট্রিটেড। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিনায়াল। আমার ডায়াগনোসিস মানেই আতঙ্ক, আতঙ্ক মানেই নেক্সট হচ্ছে স্লিপলেস নাইটস, তারপরে হচ্ছে না আমার বাচ্চার এরকম কিছু হয়নি, ডাক্তার একটু বেশি ভেবেছেন। এই যে ডিনায়ালটা, অথচ ভেতরে আমি বুঝতে পারছি যে হ্যাঁ সামথিং ইজ রং, এই জায়গাটা কতটা ক্ষতিকারক? এই জায়গাটাও তো ডিনায়ালের জন্য তো অ্যাকচুয়ালি দের ইজ ডিলে ইন ট্রিটমেন্ট, এবং মানে এখানে আমরা শুধু ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের কথা বলবো না, এখানে তোমার কাছে সম্বিত সূত্রতে তো স্কিজোফ্রেনিয়া, বাইপোলার, ওসিডি সবই যায়। এখানে কি হয় বলতো, যে ধরো একটা টিনেজ বয়সে অনেক এই ধরনের রোগ শুরু হচ্ছে, সেখানে যতক্ষণ না মানে তার মধ্যে কিছু অবভিয়াস কিছু বিহেভিয়ার চেঞ্জেস হচ্ছে, কি সে হয়তো হঠাৎ খুব রেগে যাচ্ছে, ভাঙচুর করছে, সেখানে অনেক সময় শোনা গেছে যে বাড়ির লোক বলছে ও বড় হয়ে ঠিক হয়ে যাবে, কিংবা ওর বাবাও এরকম ছিল কি। এই যে জিনিসগুলো যখন করা হচ্ছে, তখন আমরা মানে জিনিসটা কি করছি, এই ছেলেটার কোয়ালিটি অফ লাইফটা অ্যাকচুয়ালি ইমপ্রুভ করতে হেল্প করছি না, এর পোটেনশিয়াল রিচ করতে আমরা হেল্প করছি না। বিকজ অবভিয়াসলি যদি কোনো মেন্টাল ইলনেস থাকে, যদি কোনো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থাকে, যাই হোক না কেন, তার যে অপটিমাম লেভেলে সে ফাংশন করতে পারছে না, বিকজ তার এই জিনিসগুলো তাকে অ্যাফেক্ট করছে। সো কাজেই সেই জন্য আমি ডিনায়ালে থাকলে আই এম অনলি ডিলেইং দিস পারসনস মানে ইমপ্রুভমেন্ট অর বিং এবল টু রিচ তার ফুল পোটেনশিয়াল। অনেক সময় সেটা তো অনেক ফ্যামিলিজ আছে, দে ডোন্ট বিলিভ ইন ট্রিটমেন্ট, দে ডোন্ট বিলিভ ইন মেডিকেশন, দে স্টিল বিলিভ যে সাইকিয়াট্রিস্টের কাছে কেন, ও কি পাগল না আমি কি পাগল এটসেট্রা। সো এটাতে আমার মনে হয় যে আমরা অ্যাকচুয়ালি একজন ইন্ডিভিজুয়ালকে তার একটা সুস্থ লাইফ দেওয়ার থেকে আমরা বঞ্চিত করছি, বিকজ উই হ্যাভ সার্টেন হ্যাং আপস অর উই আর ইন ডিনায়াল অর উই ডু নট অ্যাকসেপ্ট সার্টেন থিংস। So we are actually not giving that person a certain quality of life. Right. মানে এটা ক্ষতিকারক খুবই বলে আমার মনে হয়। আরেকটা যেটা, যে স্কুলকে ইনফরমেশন দেওয়ার ব্যাপারে প্যারেন্টসদের একটা ভীষণ হেজিটেশন থাকে, এইটা স্কুলে কতটা তথ্য জানা দরকার, কতটা না জানালেও চলে? এখানে বুলিড হওয়ার একটা যে ব্যাপার, হ্যাঁ সেটা ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় দেখা গেছে যে মানে স্কুলের যারা টিচাররা কিংবা কর্তৃপক্ষ হয়তো যতটা অ্যাওয়ারনেস থাকা উচিত ততটা অ্যাওয়ারনেস নেই। অ্যান্ড আই হ্যাভ বিন সারপ্রাইজড মানে সো কল ভেরি ভেরি মানে যেগুলোকে মানে খুব এলিট স্কুল, তার মধ্যে অনেক সময় তারা হয়তো এই যে ADHD এইসবগুলো তারা বোঝেই না, বলে এইসবগুলো এমপ্যাথিটা খুব মানে they have no understanding, they have no knowledge of these illnesses. As a result তাদেরকে গিয়ে বললে তারা ওটাকে খুব একটা পজিটিভলি নেয় না। আবার সেখানে আবার উল্টোটাও হয়েছে যে অনেক সময় খুব সাধারণ স্কুলগুলোতে প্রচণ্ড রকম কোঅপারেশন পাওয়া গেছে, এটাও হয়েছে। সো আই থিঙ্ক ইট ইজ অ্যাবাউট বিং এবল। আরেকটা জিনিস যেটা আরও বেশি ডিস্টার্বিং, সেটা হচ্ছে যে অনেক ইন্টিগ্রেটেড স্কুলস আছে, অনেক নতুন নতুন ইন্টিগ্রেটেড স্কুলস হচ্ছে অনেক, কিন্তু সেখানেও ইট হ্যাজ বিন মানে সবসময় দ্য রেজাল্টস আর নট ভেরি ইউনিফর্মলি গুড। ইনক্লুসিভ শব্দটা রয়েছে, বাট ইয়েস, and so it is actually very difficult for the parents to know যে এখানে আমি বলতে গিয়ে সেটা অ্যাকচুয়ালি আমার বাচ্চার ক্ষতি হবে না লাভ হবে। and I think যে যদি if there is a form where you have to mention where it is stated, হ্যাঁ, যে you have to mention যে তোমার বাচ্চার কোনো কিছু প্রবলেম আছে কিনা, সেক্ষেত্রে I think it is better to be honest. Certainly কিছু কিছু ক্ষেত্রে you have to, for example in the case of epilepsy or in the case of certain যেখানে sudden outbursts of behavior একটা সমস্যা হতে পারে, কিংবা সে excessive noise, I would say যে
যদি তার জন্য স্কুল যদি বলে যে না আমরা এই বাচ্চা নিই না, আই থিঙ্ক ইট ইজ বেটার দ্যাট দ্যাট চাইল্ড ডাজন্ট গো টু দ্যাট স্কুল অ্যান্ড ট্রাইজ এলসওয়্যার রাদার দেন go through a very negative experience. হতে পারে সেটা খুব নামি দামি স্কুল, but at the end of the day it is important for the child to feel comfortable in that school environment, and if any school is not able to provide that, I think that is it is better not to go. আমার কাছে এরকম বাচ্চা একটা প্রচন্ড নাম করা কলকাতা স্কুলে সে প্রত্যেক উইকে গার্জেন কল আসতো, তাকে তারপর বর্ধমানে নিয়ে গিয়ে একটা খুব সাধারণ স্কুলে সে যাচ্ছে এবং বাচ্চাটা অনেক বেশি ব্লসম করেছে বিকজ তার অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি হয়েছে। সো ইফ টু কাম ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, যদি এখানে ডায়াগনোসিসটা বলতে গিয়ে তারা যদি খুব নেগেটিভলি রিয়াক্ট করে, খুব ক্রিটিসাইজ করে, কমপ্লেন্স বেড়ে যায় ইনস্টেড অফ দেম অ্যাকচুয়ালি accommodating this child, I think that one needs to think about whether this child should continue in this school. আরেকটা যেটা আসে সেটা হচ্ছে যে বাচ্চার মানসিক অসুস্থতা যখনই ডায়াগনোসড হলো, স্ত্রী দায়ী, বৌমার প্রবলেম, এটা আমার ছেলের থেকে আসেনি, এই যে একটা পরিবেশ, এটার আমাদের তো একটা বৈজ্ঞানিক নিশ্চয়ই একটা কারণ আছে কেন জেনেটিক ডিসঅর্ডারটা আসছে। এই ব্যাপারে ওয়াকিবহাল করাটা তো খুব প্রয়োজন প্যারেন্টসদের। এটার কি কোনো কাউন্সিলিং প্রয়োজন? অফকোর্স প্রয়োজন। ব্যাপারটা হচ্ছে যে একটা হচ্ছে নলেজ, মানুষকে কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দেওয়া যেতে পারে, কিন্তু তাই বললেই সেটা তারা অ্যাকসেপ্ট করবে এমনটা নয়। আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি যেটা সবাই বুঝতে খুব সুবিধে হবে। যদি একটা কাপলের বাচ্চা না হয় তাহলে যেরকম মহিলার সমস্যা থাকতে পারে, পুরুষেরও সমস্যা থাকতে পারে। এবার সেখানে একটা দেখা যাচ্ছে ইনফার্টাইল কাপল গেল, মহিলার সমস্ত ইনভেস্টিগেশন হলো, ছেলেবেলা বললো যে ওর যাওয়ার দরকার নেই কারণ ওর কিছু প্রবলেম হতে পারে না। কি করে জানলো ওর কিছু প্রবলেম হতে পারে না? হ্যাঁ, সো দিস ইজ দ্য কেস, মানে দিস ইজ আনফর্চুনেটলি the scenario, and this happens in the most educated families also. সেখানে আমার মনে হয় যে this মানে continuously attempts to educate and awareness and that awareness has to come from various different sources, not just the treating মানে এটা তো মিডিয়া আজকাল অনেক কাজ করছে এবং এইটা থেকে যত অ্যাওয়ারনেস হবে ততই ভালো। সেটা থেকে যদি কোনো একদিন তারা অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ দোষটা শুধু তার নয়, এটা প্রয়োজন। তবে আমার মনে হয় যে এই বিষয়ে বোধহয় একটা ওয়ার্কশপ বা কিছু করলে ভালো হয় ভবিষ্যতে। একটা ওয়ার্কশপ না, দিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস বিকজ পিপল don't take this, I mean it has to be a continuous process because people may not মানে এগুলোকে অ্যাকসেপ্ট করার জন্য না, মানে আই বিলিভ হ্যাঁ, বিকজ আমরা যে স্টিগমা নিয়ে কাজ করি, আমরা প্রত্যেকদিনই স্টিগমা নিয়ে কাজ করি। এভরি ডে ইন আওয়ার প্র্যাকটিস উই আর টকিং অ্যাবাউট স্টিগমা। সিমিলারলি দিস থিংস নিড টু বি টকড অ্যাবাউট, অ্যান্ড পিপল বাড়িতে যাদের এই জিনিসগুলো হচ্ছে, যেখানে মাকে বলা হচ্ছে, they have to come up and tell the treating team that this is what is happening, this is what is being told to me, and that তাহলেই তো আমরা সেটা বলবো, তাহলেই তো আমরা তাদের বোঝাতে পারবো। সেই জায়গাটাও অনেক সময় মহিলাদের সাহস থাকে না বলার, কিন্তু সাহসটা আনা প্রয়োজন, সেটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা যেটা হয় যে ওষুধ বাচ্চাদের প্রেসক্রাইব করেছেন সাইকিয়াট্রিস্ট, মানেই আমার সারা জীবন বাচ্চাকে খাওয়াতে হবে এবং আমার ছেলে পাগল হয়ে থাকবে, সুতরাং ডাক্তারকে দেখালাম, ওষুধের প্রেসক্রিপশন বাড়িতে আনলাম, 4টে লোকের সাথে কথা বললাম, ওষুধটা খাওয়ালাম না। হ্যাঁ, এই ক্ষেত্রে কতটা ক্ষতি আমি আমার বাচ্চার? আচ্ছা, প্রথমত হচ্ছে যে বাচ্চাদের যখন ওষুধ দেওয়া হয় তখন খুব ভেবে চিন্তেই দিতে হয়, এবং আরেকটা জিনিস হচ্ছে যারা কোয়ালিফাইড ডাক্তার, আজকে এখানে যারা আমরা ডাক্তাররা বসে আছি আমরা সবাই কোয়ালিফাইড, এবং সেখানে কনফিডেন্টলি বলতে পারি, হ্যাঁ কনফিডেন্টলি বলতে পারি উই বিন থ্রু দ্য সেম কাইন্ড অফ ট্রেনিং, এবং সেখানে আমাদের একটা ওষুধ একটা বাচ্চাকে মানে প্রেসক্রাইব করার আগে উই হ্যাভ সার্টেন গাইডলাইন্স, দের ইজ FDA অ্যাপ্রুভ করছে কি করছে না, অনেক কিছু ব্যাপার আছে। সো আমরা একটা জাস্ট মানে আরবিট্রারিলি উই ডোন্ট প্রেসক্রাইব মেডিকেশন আনলেস দের ইজ রিয়েলি এনি ইন্ডিকেশন। আমরা ওষুধ তখনই দেব যখন আমরা বুঝছি যে এই বাচ্চাটাকে ওষুধ না দিলে তার যে কন্ডিশনটা সেটা ইমপ্রুভ করবে না,
ফর এক্সাম্পল একটা প্রচন্ড চঞ্চল বাচ্চা যাকে আমরা বসাতে পারছি না, সে স্কুলে যাচ্ছে, তাকে আজকাল তো প্র্যাকটিক্যালি জন্মানোর পরেই স্কুলে একটা সময় আসবে, 1 ঘন্টার মধ্যে স্কুল শুরু হয়ে যাবে, কারণ দ্যাট ডে ইজ নট টু ফার অ্যাওয়ে। তো এখন প্রচন্ড অল্প বয়সে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, সেখানে রোজ রোজ গার্জেনকে ডেকে বলছে আপনার বাচ্চা প্রচন্ড চঞ্চল, সেখানে গার্জেন মানে কনস্ট্যান্ট কমপ্লেন আসছে এবং স্কুল বলছে যে মানে ওকে এবার মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে নিয়ে যান, সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান। এবার আমার কাছে আমার একটা মাল্টিডিসিপ্লিনারি টিম আছে, আমি যখন বলি যে দেখুন স্কুল পাঠিয়েছে প্রচন্ড চঞ্চল, অন্য বাচ্চাদের মারধর করছে, সেখানে আমাকে ওষুধ দিতে হচ্ছে, বিকজ না হলে এই স্কুল রাখবে না। তারা যদি আমাকে বলে না আমরা ওষুধ দিতে চাই না, আমি কিন্তু সাইকোলজিস্টের কাছে পাঠাই, আমি স্পেশাল এডুকেটরের কাছে পাঠাই, আমি অকুপেশনাল থেরাপিস্টের কাছে পাঠাই। আমি বলছি ঠিক আছে আপনি ট্রাই করে দেখুন, যদি ওরা ওদের থেরাপি দিয়ে যদি কিছু করতে পারে আই হ্যাভ নো প্রবলেম। 1 সপ্তাহের মধ্যে ওদের মধ্যে একজন ফোন করে আমাকে বলছে যে দেখো ওকে আমরা কিছু করতে পারছি না এই মুহূর্তে, বিকজ ওর সিভিয়ারিটিটা এমন যে আমাদের একটু না মানে যেরকম শক্ত মাটিকে দিয়ে আমরা কাজ করতে পারি না, যেরকম একটু জল দিয়ে ভিজিয়ে একটু মোল্ড করা যেতে পারে, সেরকম ওষুধটা আমাদের সেক্ষেত্রে দিতে হয়, যেখানে আমাদের এই বাচ্চাটাকে আমরা আর কোনোভাবে হেল্প করতে পারছি না, সেক্ষেত্রে এই ওষুধটা দেওয়া হয়। এবং ওষুধটা অনেক ক্ষেত্রে এই ইমপ্রুভমেন্ট যখন অন্য মানে ডিসিপ্লিনসরা কাজ করতে আরম্ভ করতে পারে তখন কিন্তু ওষুধটা কমানো যেতে পারে, এক্সেপ্ট ইন ভেরি সিভিয়ার কেসেস যেখানে মিউটিলিটারি বিহেভিয়ার আছে, নিজেকে খাবলে খুবলে শেষ করে দিচ্ছে, নিজেকে প্রচন্ড রকমের সেলফ হার্ম করছে, সেলফ মিউটিলিটারি বিহেভিয়ার থাকতে পারে ইন কেস অফ সিভিয়ার অটিজম, কিংবা প্রচন্ড অ্যাগ্রেসিভ, প্রচন্ড ভায়োলেন্ট। এবার সেই বাচ্চাটাকে আপনি একটা স্কুলে সেই বাচ্চাকে কি স্কুলে পাঠানো যাবে? কোনো স্কুল নেবে না। তো সেই সব ক্ষেত্রেই আমরা ওষুধটা দিই। সো একটা রিস্ক বেনিফিট রেশিও অলওয়েজ আমাদের মাথায় রেখে যে আনট্রিটেড এই রোগটা এই বাচ্চাটার কতটা ক্ষতি করবে, আর ট্রিটমেন্ট করলে তার সাইড এফেক্টের জন্য তাকে কতটা ক্ষতি করবে, এই জিনিসটা আমরা না ভেবে কখনোই ওষুধ দিতে পারি না। তার মানে ওষুধটা নিরাপদ নয় এই তথ্যটা কিন্তু ভুল। যদি সঠিক চিকিৎসকের কাছে যাওয়া যায়, ওষুধের প্রয়োজনীয়তা বুঝে যদি উনি ওষুধ প্রেসক্রাইব করেন, সেটাকে খাওয়াটাই একমাত্র প্রয়োজন বলে আমরা সবাই সেটাকে এগ্রি করব। আরেকটা যেটা প্রশ্ন আমাদের কাছে আসে যে বাচ্চা বুঝতে পারছে যে আমার হেলথ কন্ডিশন নিয়ে বাবা মা খুব ওয়ারিড, সে প্রকাশ করছে না, কিন্তু ভেতরে ভেতরে তার কষ্টটা বাড়ছে, বাবা মাকে কি রোল প্লে করতে হবে যাতে বাচ্চাটার কন্ডিশন ডিটেরিয়েট না করে? প্রথমত হচ্ছে এখানে আমি দুটো জিনিস বলবো। একটা হচ্ছে যে বাচ্চাদের নিয়ে বাচ্চাদের সামনেই তো আলোচনা করা হয় যে ওকে নিয়ে তো ডাক্তারের সামনে এসে বলে ওর জন্য তো জানেন বাবার প্রেশার বেড়ে গেছে, সুগার বেড়ে গেছে, আমি তো রাত্রিরে ঘুমোতে পারি না, ঠাকুমার তো মুখ হয়েছে, এগুলো ওর সামনেই বলা হয়। কাজে তার তো একটা গিল্ট ফিলিং তৈরি হয় যে আই এম নট ওকে, আমার জন্য আমার বাড়ির লোকেদের সমস্যা তৈরি হচ্ছে। এখন বাড়ির লোকেদের যখন সমস্যা তৈরি হয়, যখন বাবা মা এই ধরনের কথা আমাকে বলে থাকে, আমি তাদের বলি এসে আমাকে দেখান। এখানে বিদেশ টিদেশে যেটা এটা তুমিও করতে পারো রাজশ্রী, তুমি এত ভালো কাজ করছো, সাপোর্ট গ্রুপস, পেরেন্টসদের সাপোর্ট গ্রুপ, প্রত্যেকটা রোগের একটা পেরেন্টদের সাপোর্ট গ্রুপ থাকে, অটিজমদের পেরেন্টদের সাপোর্ট গ্রুপ থাকে, আজকে স্কিজোফ্রেনিয়া যাদের আছে তাদের পেরেন্টদের সাপোর্ট গ্রুপ থাকে, যেখানে একটা বড় গ্রুপে যখন তারা শেয়ার করতে পারে তাদের যে সমস্যাগুলো। এবং আমি আমার ক্রিস্টালের এরকম একটা সাপোর্ট গ্রুপ করেও ছিলাম, এবং সেগুলোতে একটা ভেন্টিলেশন হয়, অনেকটা একটা সাপোর্ট সিস্টেম তৈরি হয়। এখানে আমাদের দেশে সেটা এখনো তো সেরকম ভাবে হয় না। অনেক সময় অ্যাকচুয়ালি বাবা কিংবা মা একজনের দেখা যাচ্ছে তার সিভিয়ার অ্যাংজাইটি তৈরি হচ্ছে কিংবা তার সিভিয়ার ডিপ্রেশন তৈরি হয়েছে, বিশেষ করে যদি মাকে বলা হয় তোমার জন্য এটা হয়েছে, তার কিন্তু অ্যাকচুয়ালি হেল্প দরকার নিশ্চয়ই। সেক্ষেত্রে আমি যেটা করে থাকি তাদেরকে ডেকে বলি যে আপনার হেল্প দরকার, লেট আস টক, লেট আস সি। তাদের হয়তো আমার দেখা গেল যে ওষুধ হয়তো দরকার নেই, কিন্তু তাকে সাইকোলজিক্যাল মানে সাইকোথেরাপি দরকার, তখন সাইকোলজিস্টের কাছে রিফার করা হয়। সেইগুলো থেকে কিন্তু আমরা ওই সাপোর্টটা প্রোভাইড করছি। আরেকটা জিনিস হয় যে অনেক সময় বাবা মাদের বিহেভিয়ার তারা সবসময় ধৈর্য ধরতে পারে না, তারা অনেক কিছু
পেশেন্টের সাথে কথা বলে, অনেক কিছু বলে, যেটাও কিন্তু বাচ্চাটাকে খুব মানে হার্ম করে। এখন সেক্ষেত্রেও আমাদের এখানে পেরেন্টিং স্কিলস শেখানো হয়, এবং অলসো টু মেক দেম আন্ডারস্ট্যান্ড যে দেখুন আমরা আপনার এই ফ্রাস্ট্রেশনটা বুঝতে পারছি যে কতটা আপনারা স্ট্রেসড হচ্ছে, তার জন্য ধৈর্য হারিয়ে ফেলে যেগুলো বলছেন সেগুলো ওকেও আরো ইম্প্যাক্ট করছে। সো আমাদের অ্যাজ আ হোল ফ্যামিলিকেই কিন্তু আমাদের হেল্প করতে হয়, তবেই কিন্তু আমরা এই অ্যাডিশনাল যে বার্ডেনটা পেশেন্টকে দেওয়া হয় সেটা দেওয়া হবে না। এবার ডক্টর মুখার্জির কাছে যে প্রশ্নটা করবো, আই এম শিওর এটা খুব রেলিভেন্ট, কারণ ওনাকে আমি দেখেছি অনেক মায়ের কাছে খুব সাহচর্য দিতে। মানে যে মা ডায়াগনোসিস হলো বাচ্চার 2-2.5 বছর বয়সে, সে প্রফেশনাল লাইফ ছেড়ে সমস্ত কিছু ছেড়ে 24/7 একটা কেয়ারার হয়ে গেল। তার দুটো মন তার সাথে রয়েছে, এক হচ্ছে আমি মা, এটা আমার কর্তব্য, আরেক হচ্ছে যে আমি এত লেখাপড়া করলাম, এত পরীক্ষা দিলাম, এত কিছু করে আজকে এই চাকরিটা পাওয়ার পরে আমার হাজব্যান্ড কন্টিনিউ করতে পারলো, অর্থাৎ বাবা চালিয়ে গেল, আমি থেমে গেলাম। এই যে যন্ত্রণা বা দুঃখের জায়গাটা, এখানে আপনি একটা মাকে কিভাবে মোটিভেট করবেন? আমি পার্সোনালি মনে করি যে অনেক সময় একটা, বিশেষ করে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে যদি একটা বাচ্চা হয়, কিংবা যদি এডিএইচডি, খুব সিভিয়ার এডিএইচডি ক্ষেত্রে অনেক সময় এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা একজন মা হয়তো নাও করে উঠতে পারে, যে আমি মানে তাকে সমাজ বলছে তোমাকে সময় দিতে হবে, তুমি সময় দিচ্ছ না বলে এই জিনিসগুলো হচ্ছে ওর ক্ষেত্রে ইত্যাদি। সেখানে প্রথমত হচ্ছে যদি ডায়াগনোজড হয়, এই বাচ্চাটার যদি কিছু ডায়াগনোজড হয় যে তার এইরকম একটা কন্ডিশন আছে, সেখানে ডেফিনেটলি একটা সিস্টেম, একটা ট্রিটমেন্টের একটা সিস্টেম তৈরি তো হবে, যে একটা ডাক্তারের কাছে যাচ্ছে, কি একটা ওটির কাছে যাচ্ছে, কি স্পেশাল এডুকেটরের কাছে যাচ্ছে, একটা সেট প্যাটার্ন তৈরি হলো। তারপর সে একটা সময় বাচ্চাটা সাম ফর্ম অফ এডুকেশনে যাচ্ছে, এক্সেপ্ট ইন ভেরি সিভিয়ার কেসেস, বাট বেশিরভাগই ইভেন মাইল্ড টু মডারেট কেসেসে তো বাচ্চাগুলো কোনো না কোনো স্কুলে যাচ্ছে। সো সেই সময়টা অ্যাকচুয়ালি মানে সে হয়তো এমন একটা কিছুতে কোয়ালিফাই করেছে যেটার কাজ হয়তো একটা কর্পোরেট জব, যেটা মানে এখন তো 9 to 5 না 9 to 9 জবস হয় কি হোয়াট এভার, সেই রকম হয়তো উনি পার্সিউ করতে পারবেন না, কিন্তু উনি কিছু একটা পার্সিউ করতে পারেন। অ্যান্ড আই উড অ্যাবসলিউটলি এনকারেজ হার টু ডু সামথিং, মানে সেটা ইট কুড বি সাম পার্ট টাইম ওয়ার্ক, ইট কুড বি, আজকাল অনলাইনে অনেক কিছু করা যেতে পারে, ইট কুড বি মানে অ্যাটলিস্ট টিল সাচ টাইমস যে বাচ্চাটা আরেকটু বড় হয়ে আরও বেশি সময় স্কুলে কাটাচ্ছে, she has to keep in mind that she is going to do something, she is not going to come out of আমাদের মানে আপনি থামতে বারণ করছেন? আমি একদম থামতে বারণ করছি ওনার নিজের মেন্টাল হেলথের জন্য। মানে ওয়ান ক্যান ইভেন টেক আপ মানে তার প্যাশন ফলো করতে পারে। ইট কুড বি সিম্পল যে মানে সেটা মানে আমি ফর এক্সাম্পল আবার নতুন করে পিয়ানোটা খুব অ্যাক্টিভলি ফলো করছি, আমি গার্ডেনিং শুরু করেছি। সো there has to be something beyond just মানে she has other roles to play in her life, she has her own identity, এবং beyond being the mother of a specially able child, তার অন্য একটা নিজস্ব সত্তাকে তাকে নার্চার করতে হবে, and that is a must, and there should be absolutely no guilt feelings right about that, and she does not need the permission of her husband. থ্যাংক ইউ সো মাচ ডক্টর মুখার্জি। এবার আমরা আসছি ডক্টর আবির মুখার্জির কাছে। আপনার কাছে আমার যেটা প্রথমে জানতে ইচ্ছে করছে যে 9 থেকে 15 বছরের এজ গ্রুপে কোনো ক্যাটাগরি আছে নাকি যে কোনোটাই হতে পারে? থ্যাংক ইউ, নিশ্চয়ই ক্যাটাগরি আছে, এবং সেটাই মানে চাইল্ডহুড বা চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট ডিসঅর্ডার্স, তার কিন্তু একটা বিরাট স্পেকট্রাম। সেটা শুরু হয় ইনফ্যান্সি থেকে, যেমন হলো যে এখন 1 বছর 1.5 বছর 2 বছর বয়সে আমরা অটিজম ডায়াগনোসিস করতে পারি, সেটা থেকে শুরু করে অ্যাডোলেসেন্ট পর্যন্ত। এবং এই যে লম্বা জার্নিটা, এই লম্বা জার্নির মধ্যে কিন্তু হিউম্যান ব্রেনটাও ডেভেলপ করছে, এবং হিউম্যান ব্রেনের বিভিন্ন রকম অংশ ডেভেলপ করছে, রিওয়ার্ড সার্কিট, বিভিন্ন সার্কিটগুলো ডেভেলপ করছে। তো ন্যাচারালি তার ম্যানিফেস্টেশনসগুলো এক এক রকম হবে, কিন্তু একটা কমনালিটি, এটাকে যদি আমি মিডল চাইল্ডহুড বলি, মিডল চাইল্ডহুড টু আর্লি অ্যাডোলেসেন্ট, এটাই তো মোটামুটি স্প্যানটা 9 থেকে 14। তো এই স্প্যানের মধ্যে যদি দেখা যায় যে মানে অ্যাপ্রক্সিমেটলি, এবং এটা মোটামুটি 1 out of 5 চিলড্রেন হ্যাজ এ ডায়াগনোজেবল মেন্টাল ডিসঅর্ডার, ডায়াগনোজেবল।
আচ্ছা। ডায়াগনোসিস করা হচ্ছে কি হচ্ছে না সেটা না, পরের কথা, বুঝতে কিন্তু এটা পেরেছি। ডায়াগনোজেবল মেন্টাল ডিসঅর্ডার, যার ফলে কিছুটা যেটা বলি, একটা তো হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার মানে যদি কারোর অ্যাংজাইটি থাকে তার মানে তো সেটা ডিসঅর্ডার নয়। না, কারোর একটা অ্যাংজাইটি হলো, সে স্কুলে যেতে ভালো লাগছে না, বা স্কুলের সামনে পরীক্ষা আছে সেই কারণে টেনশন করছে, বা একটা পরীক্ষা দিলেও না, সেটাকেও কিন্তু ডিসঅর্ডার বলা হবে না। ডিসঅর্ডার তখনই বলা হবে যে সেই ডিসঅর্ডারের জন্যে তার যদি একটা লং লাস্টিং ইম্পেয়ারমেন্ট থাকে, সেটার জন্য সে তার ফাংশনালিটি ইম্পেয়ার্ড হয়। তো এরকম একটা জায়গায় গিয়ে তখন সেটাকে আমরা ডিসঅর্ডার বলি। তো সেরকম একটা ডিসঅর্ডার, ডায়াগনোজেবল ডিসঅর্ডার প্রতি 5টা বাচ্চার মধ্যে একজনের আছে। ইট ইজ অ্যাজ মানে সিরিয়াস অ্যাজ দ্যাট। এবং সিভিয়ার ইম্পেয়ারমেন্ট আছে মোটামুটি 10 জন বাচ্চার মধ্যে একজন বাচ্চা। and So we are this is- completely unaware of Yeah, this. this is the liability that our world faces, and তার মধ্যে হয়তো around 1/3 মোটামুটি চিকিৎসার মধ্যে আছে। সেই চিকিৎসাটা ভালো না মন্দ সেটা পরের প্রশ্ন। চিকিৎসার মধ্যে আছে মাত্র 1/3, মাত্র 1/3, around মানে 2/3 30%। এখনো চিকিৎসার মধ্যে ঢোকেনি, অথচ ঢোকা প্রয়োজন। চিকিৎসার মধ্যে ঢোকেনি। সেকেন্ড হচ্ছে যেটা বললাম অ্যাংজাইটি ডিসঅর্ডার, মানে এইগুলো মোটামুটি 9 থেকে 10% আর কি, ADHD, অ্যাংজাইটি ডিসঅর্ডার। এক্সটার্নালাইজিং বিহেভিয়ার, ইন্টারনালাইজিং না, মানে যে বিহেভিয়ারগুলো ম্যানিফেস্ট করছে, যার ফলে সমস্যা তৈরি হচ্ছে, তাকে হয়তো কোনো রকম একটা ডায়াগনস্টিক স্ট্যাম্প দেওয়া গেল না যে এটা মানে হয়তো পরবর্তীকালে দেওয়া গেল, কিন্তু ইনিশিয়ালি দেওয়া যাচ্ছে না। সো সেরকম মানে বিহেভিয়ার ডিসঅর্ডার্স। রাইট, ডিপ্রেশনের আর একটু কম। আচ্ছা, এছাড়াও বাচ্চারা কিন্তু নানা রকমভাবে বুলিড হচ্ছে, এখন সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করছে, বুলিংয়ের শিকার হচ্ছে, তারপরে আরও অনেক রকমের ইস্যুস তৈরি হচ্ছে আমাদের সমাজের মধ্যে, সেক্সুয়াল অ্যাবিউজ, ফিজিক্যাল অ্যাবিউজ, ইমোশনাল অ্যাবিউজটা দেখা যায় না। এর ফলে কিন্তু বাচ্চাদের PTSDও হয়, হয়তো সংখ্যাটা বেশি নয়, কিন্তু সেটাও কিন্তু আস্তে আস্তে একটা সিগনিফিক্যান্ট প্রপোর্শনে রান করছে। যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে অটিজম কোন বয়সে ডায়াগনোসিস করা যায় এবং কোন বয়সে তার ম্যানিফেস্টেশন হয়, যাদের মডারেট টু সিভিয়ার অটিজম হবে তাদের অনেক আগেই ডায়াগনোসিস হয়ে যাওয়া উচিত, রাইট, এবং সেইটা হয়তো বা 9 থেকে 14 বছর বয়সে গিয়ে প্রথম ডায়াগনোসিস হলো না। কিন্তু আরেকটা ক্যাটাগরি আছে যেটা আমরা সকলেই ডিল করি, যেটাকে বলে হাই ফাংশনিং অটিজম। আচ্ছা, এবার সেই হাই ফাংশনিং অটিজম কিন্তু জীবনের ঘাত প্রতিঘাত যত বেশি বাড়তে শুরু করে, যত বেশি চাপ আসতে শুরু করে, তখন কিন্তু সেগুলো ম্যানিফেস্ট করতে শুরু করে। সেটা কি যে কোনো বয়সে? না, সেটাই বলছি যে সেইগুলো কিন্তু হয়তো কম বয়সে ধরা পড়লো না, রাইট, সেইগুলো হয়তো বেশি বয়সে গিয়ে 9 বছরের পরে, 12 বছরের পরে, এমনকি 14 বছরের পরে, যখন সে আস্তে আস্তে ফাংশনালিটি তার বাড়ছে, যত তার সোশ্যাল ইন্টারাকশন বাড়ছে, যত তার উপর এক্সপেকটেশন বাড়ছে ফ্রম দ্য সোসাইটি টু পারফর্ম, তখন তার ম্যানিফেস্টেশন খানিকটা স্ট্রেস ইনডিউসড হয়। হ্যাঁ, না আমাকে 9 থেকে 14 প্রশ্নটা করা হয়েছে বলে, তো সেই কারণে বিয়ের এক্স্যাক্টলি। আবির যেটা বললো জীবনের ঘাত, এখন আমার হয়তো অটিজম ডিটেক্টেড হয়নি, এবার আমার খুব হালকা করে অটিজম রয়েছে, এবার আমি যখন কোনো ইন্টিমেট রিলেশনশিপে গেলাম তখন আমরা এরকম সবাই দেখেছি যে মানে বিয়ের সময় বোঝা গেল যে অ্যাকচুয়ালি জয়রঞ্জন রামের বিয়ে হওয়া উচিতই ছিল না, কেননা অটিজম। সো দ্যাট ক্যান হ্যাপেন। হ্যাঁ, সেই তো, মানে যেটা হচ্ছে যে আমাদের কোপিং মেকানিজমটা যে মুহূর্তে ওভারপাওয়ার্ড হয়ে গেল, রাইট, সেটা যার যত ফাংশনালিটি বেশি, যত হাই ফাংশনিং রাইট, সে তত বেশি কোপ করতে একটা পয়েন্টে গিয়ে সেটা ব্রেকডাউন করবে। ঠিক তো তখন তখন আমাদের দায়িত্ব হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করে তাকে একটা জায়গায় ডায়াগনোসিক একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনা। রাইট, ফাইনালি যেটা বলার সেটা হচ্ছে যে ইভেন সিরিয়াস মেন্টাল ডিসঅর্ডার্স যেগুলো নিয়ে আমরা অ্যাডাল্টহুডে ডিল করি, সেগুলোরও কিন্তু 50% অফ দোজ অ্যাডাল্ট সিরিয়াস মেন্টাল ডিসঅর্ডার্স আর শুড বি ডায়াগনোসড বাই দ্য এজ অফ 14, বিকজ ম্যানিফেস্টেশন স্টার্টস অ্যাট দ্য এজ অফ 14। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মিস করে গেছি, আরও বিকজ অফ সোশ্যাল মিডিয়া এক্সপোজার অ্যান্ড সাবস্টেন্স মিসইউজের বয়স কিন্তু এগিয়ে আসছে। আচ্ছা, সাবস্টেন্স মিসইউজের বয়স, আমরা যখন 18 বছর বয়সে দীঘায় বেড়াতে গিয়ে সিগারেট খাওয়া শুরু করেছিলাম, সেটা এখন হচ্ছে 12 বছর বয়সে। রাইট, তো তার কুপ্রভাবগুলো তার আগে আসবে। তার মানে সব জিনিসটাই এগিয়ে আসছে, যেটা 20s ছিল সেটা এখন টিনসে ঢুকে পড়ছে, এবং সেই এফেক্টটা ওইভাবেই এবং আমাদের ব্রেনটা কিন্তু 21 বছর বয়সে ডেভেলপ করছে। আমাদের সময়ও যা ছিল ইউনিভার্সালি, এখনো কিন্তু 21 বছর বয়সেই ফ্রন্টাল লোবটা পুরোপুরি ডেভেলপ করছে, সেটা কিন্তু এগিয়ে আসেনি, না, সেটা কিন্তু একই জায়গায় আছে, which is dangerous. তাই জন্য আমাদের থ্রেট কন্ট্রোল ওভাররাইডটা বেশি, মানে যেটা আমাদের কন্ট্রোল করার যে ক্ষমতাটা, সেটা তো তখন ডেভেলপ করছে না।
বুঝতে পেরেছি। তার মানে we are more vulnerable Yeah. at a very early age আর because we অনেক- are being exposed to all these kind of হ্যাঁ, things. কিন্তু বাচ্চাটার অভিজ্ঞতা হয়নি কিছু জীবনের, কিন্তু কিছু কিছু অ্যাবিউজটা নিয়ে নিয়েছে। অভিজ্ঞতাটা সাইকোসোশ্যাল, আমি ব্রেনের কথা বলছি, না, ব্রেনটাও আমি সেরকম যেটা- ডেভেলপ করেনি। না, আপনাকে যেটা বলছি জিজ্ঞেস করার আমার একটা ক্ল্যারিফিকেশন যে ও সাবস্টেন্স অ্যাবিউজটা 12 বছর বয়সে করছে, কিন্তু 20 বছর বয়স বা 22 বছর বয়সে যে করছে সে কিন্তু ইম্প্যাক্ট জানে যেটা ডেট্রিমেন্টাল সাইডটা কি। 12 কিন্তু পুরোটা জানে না, কিন্তু সে করছে, তাহলে তার রিয়াকশনটাও কি একটু অন্যরকম হবে? ইম্পালসিভিটি অনেক বেশি। হ্যাঁ, সেটাই আমার জানার ইম্পালসিভিটি ইচ্ছে। অনেক হ্যাঁ, বেশি। 21 বছর বয়সে গিয়েও যে ইম্পালসিভিটি থাকে না তা নয়, কিন্তু সেখানে গিয়ে তাও কন্ট্রোল মেকানিজমটা আসতে পারে। দেয়ার ইজ আ বেটার চান্স যে হ্যাঁ, কন্ট্রোল হ্যাঁ। মেকানিজম ডেভেলপিং, বা এখানে- আমাদেরকেও সেই জিনিসটাকে এম্পাওয়ার করা থাকে। Right. এই যে ওনাকে যে প্রশ্নটা করা হচ্ছিল অ্যাবাউট সেক্সুয়াল হ্যাঁ। ম্যাচুরিটি অ্যান্ড এভরিথিং, হ্যাঁ, সো আমি যেটা বলছি সেটা তার মগজে ঢুকছে কিনা সেটাও তো তারও তো সেটাও একটা একটা বয়স ব্যাপার। দরকার। এক্স্যাক্টলি, হ্যাঁ। আরেকটা জানার ছিল আপনার কাছে যে এটা ডক্টর রিমা মুখার্জিকে যে প্রশ্নটা করলাম যে ওষুধ নিয়ে যে ফোবিয়া, হাউ সেফ ইজ ইট ফর টিনেজার্স টু হ্যাভ মেডিসিনস? আমি জানি উনি ক্ল্যারিফাই করেছেন, মানে অধিকন্ত নৌদশায়ের মতন। আপনার কাছ থেকেও জানতে চাইছি যে ওষুধ প্রেসক্রাইব করলেই যে একটা ভীতি সৃষ্টি হয় বাবা মাদের মধ্যে, সেটা কতটা সঠিক, কতটা নয়? হাউ সেফ ইজ দ্য মেডিসিন ফর দ্য চাইল্ড? রিমাদি যতটুকু বলেছে সেটা আমি রিপিট করবো না। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমার সামনে যদি একজন মা বাবা এবং বাচ্চা বা অ্যাডোলেসেন্ট এসে বসে, তা আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ওষুধ ছাড়া কি করব? হোয়াট এলস ক্যান আই ডু অ্যাট দিস স্টেজ? এভরিথিং এলস হ্যাজ বিন ট্রাইড, ঠিক আছে, ডায়াগনোসিসটা করা হয়েছে, এভরিথিং এলস হ্যাজ বিন ট্রাইড। সো আমার তো ওষুধ দেওয়া ছাড়া উপায় নেই। পৃথিবীতে ওষুধ কেন, এই জলটাও যদি দূষিত হয় তার থেকে আমার একটা সাইড এফেক্ট হতে পারে। So it is the question of weighing the pros and cons and then taking a call. So weighing the pros and cons, সেই সময় ওষুধটা আমাকে দিতেই হবে। এবং আমাদের সেই শিক্ষাটা আছে, যেটা রিমাদি বললেন যে আমাদের সেই শিক্ষাটা আছে, আমাদের সেই শিক্ষাটা আমরা বারে বারে আপডেট করছি, যেটার বেসিসে আমরা কিন্তু সতর্ক। রাইট। হিপোক্রেটিক ওথ বলে হচ্ছে ফার্স্ট ডু নো হার্ম। আমরা কিন্তু সতর্ক হয়েই সেই জিনিসটা দিচ্ছি। তা আমাদের তো সেই বিশ্বাসটা করতে হবে। রাইট। সেই গুগলকে না বিশ্বাস করে আমাদের তো বিশ্বাসটা বেশি করতে হবে। এখন সাংঘাতিক ব্যাপার। তাহলে সারা জীবন খেয়ে যেতে হবে ডাক্তারবাবু? এই প্রশ্নটার উত্তর কি? সারা জীবন খেয়ে যেতে হবে এটার প্রশ্নের উত্তর অনেক সময় আমাদের থাকে না। যেটা আমরা দিই সেটা হচ্ছে এটাই যে, ফর এক্সাম্পল, যদি আমি এডিএইচডি একটা বাচ্চাকে দেখি, তো আমি এডিএইচডি বাচ্চাকে যে ওষুধটা দিচ্ছি সেটা কিন্তু তার কিওরের জন্য না, তার সিমটম কন্ট্রোলের জন্য। Manageable, হ্যাঁ। অ্যান্ড হোয়াট ইজ বিং কন্ট্রোলড, যে সেই সিমটমটা কন্ট্রোল হলে সে তার স্বাভাবিক জীবনযাত্রা, মানে তার এডুকেশন, অ্যাকাডেমিক্স অ্যাজ ওয়েল অ্যাজ আদার অ্যাক্টিভিটি, সেগুলো সে করতে পারছে। এবং সেই কারণে সেই কন্ট্রোলের জন্য সিমিলার টু, যদি কোনো একটা পেশেন্টের যারা হাইপার টেনশন আছে, তাকে আমি ওষুধটা দিচ্ছি তার হাইপার টেনশনটাকে কন্ট্রোল করার জন্য। Exactly. কেন দিচ্ছি? কারণ তার যদি হাইপার টেনশনটা কন্ট্রোল না হয় তাহলে তার স্ট্রোক হবে, তার হার্ট অ্যাটাক হবে, তার কিডনি ড্যামেজ হবে। তো এইগুলো প্রিভেন্ট করার জন্য যদি হাইপার টেনশনের ওষুধটা দেওয়া হচ্ছে, এখানেও তার স্বাভাবিক জীবনযাত্রা এবং তার স্বাভাবিক ফাংশনিং, খালি তাই নয়, অনেক সময় কিন্তু সোশ্যাল অ্যাসপেক্টসগুলো অতটা মাথায় ঢোকে না। ব্রেনের ক্ষেত্রেও কিন্তু নিউরোমডুলেশন হচ্ছে এবং সেটা প্রমাণিত। যে ওষুধগুলো আমরা দিচ্ছি সেটা এডিএইচডির জন্যই হোক, ডিপ্রেশনের জন্যই হোক, বা যে কোনো কিছুর জন্যই হোক, ব্রেনেও মডুলেশন হচ্ছে। আচ্ছা। সো ব্রেনের মডুলেশনটা অনেক সূক্ষ্ম, হয়তো আমাদের একদম চোখের সামনে আঙুল দিয়ে দেখানোর মতো নয়, বাট দ্যাট ইজ অলসো হ্যাপেনিং। রাইট। এবং আরেকটা কি, যে আজকে যদি একটা এডিএইচডি কিড, তাকে যদি আমি ওষুধ দিয়ে তাকে একটা জায়গায় নিয়ে যেতে পারি, পরবর্তীকালে তার সাবস্টেন্স মিসইউজ কমবে, তার অ্যাক্সিডেন্টস কমবে, রাইট। তার ফাংশনালিটি সেই দিক থেকেও ইমপ্রুভ করবে। মানে অনেকটা প্রিভেনশনের কাজও করছে সেই medication। দুর্ঘটনা কমাবে, তার জীবনের বিভিন্ন ধরনের দুর্ঘটনা, Right. ফিজিক্যাল দুর্ঘটনা আচ্ছা, এবং অন্যান্য দুর্ঘটনা কমাবে। টিনেজ হরমোনসের সঙ্গে রোগের প্রকোপটা বেড়ে যাওয়া, এরকম কি কিছু রিলেশন আছে? হাইপোথেটিক্যালি আছে। আচ্ছা। এবং আরেকটা হচ্ছে যে যত বয়স বাড়তে শুরু করে তত যেগুলো সো কল্ড, আগে আমরা যেটাকে বলতাম নিউরোটিক ডিসঅর্ডার্স, এখন আমাদের টার্মিনোলজি চেঞ্জ করে গেছে ফর দ্য গুড, অ্যাংজাইটি ডিসঅর্ডার্স, ডিপ্রেসিভ ডিসঅর্ডার্স ইত্যাদি, এইগুলো মেয়েদের ক্ষেত্রে বেশি বাড়তে শুরু করে, 2:1, 3:1 রেশিওতে হতে শুরু করে। ওয়্যারএজ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স, সেগুলো সবসময় ছেলেদের ক্ষেত্রে অনেক বেশি। আচ্ছা। তো কিন্তু খুব ছোট বয়সে কিন্তু মোটামুটি 1:1 রেশিও ক্যারি করে, বা যেগুলো আরও সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার্স লাইক স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, সেগুলো কিন্তু 1:1 রেশিও মোরালেস। এই ক্ষেত্রে
কাউন্সেলিংয়ের ভূমিকাটা কি খুব ইম্পর্টেন্ট? হঠাৎ যখন বাচ্চাটা বুঝতে পারছে যে আমি একরকম ছিলাম, আমি আরেক রকম হচ্ছি, ভেতরে কিছু হচ্ছে যেটা আমি জানি না, এবং বাবা মারাও দেখছেন যে অস্থিরতা বাড়ছে, ওষুধটা হয়তো আপনারা কমানো বাড়ানো চেঞ্জ করা দিয়ে একটা জায়গায় আনছেন, বাট তাকে যে এটার সাথে কনফ্রন্ট করানো যে হ্যাঁ এটা মানে ইউ হ্যাভ টু ফেস ইট, তুমি এখন বড় হচ্ছ, এটার জন্য কাউন্সেলিংয়ের ভূমিকা তো ইম্পর্টেন্ট। কাউন্সেলিং স্টার্টস উইথ আস। আমাদের কাউন্সেলিংটা শুরু করা দরকার, এবং সেই কাউন্সেলিংয়ের প্রথম ধাপটা হচ্ছে সাইকো এডুকেশন, টু এডুকেট দ্য প্যারেন্টস ওয়াই কাউন্সেলিং ইজ নেসেসারি। কোথায় গিয়ে, কারণ অনেক সময় আমাদের সামনে যারা বসে থাকেন তারা জিজ্ঞেস করেন আপনি তো দেখছেন ডাক্তারবাবু, আবার অন্য কারোর কাছে পাঠানোর কি দরকার? তো সেই জায়গাটা যত আমরা ভালোভাবে কনভিন্স করতে পারবো তাদেরকে, তত কিন্তু তারা কনভিন্সড হয়ে সাইকোলজিস্টের কাছে যাবে, অকুপেশনাল থেরাপিস্টের কাছে যাবে, স্পিচ থেরাপিস্টের কাছে যাবে। তাই জন্য দ্য বাক স্টপস এট আস, লাইজ অন আস। তো সেখান থেকে শুরু করেই কিন্তু সেখান থেকেই কিন্তু সেটা প্রোগ্রেসটা হবে। আর নেসেসারি কিনা, অবভিয়াসলি নেসেসারি। মানে আমি যদি বাচ্চার পার্সপেক্টিভে দেখি তাহলে তার বিহেভিয়ার থেরাপি তার বয়স অনুপাতে, আরেকটু যখন সে বড় হবে তার কগনিশন মানে তার থট প্রসেসগুলো যখন ডেভেলপ করছে, সো সেই থট প্রসেসগুলো কতটা নেগেটিভ এবং সেটাকে কীভাবে সেটাকে মডিফাই করা যায়, মডুলেট করা যায়, সেটার বেসিসে তার থিঙ্কিং প্যাটার্ন, দ্য ওয়ে টু কোপ উইথ দ্য ওয়ার্ল্ড সেটা চেঞ্জ করবে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে টিনেজার, মানে এটা আমার ব্যক্তিগত জীবনের জন্য আমার কাছে জরুরি, যার কোনো ক্লিনিক্যালি ডায়াগনোসিস হয়নি, মেন্টাল তার কোনো ইলনেস নেই, সে অ্যাবসলিউটলি ফিট, কিন্তু সে নিজেই নিজে স্ট্রেস ডেকে আনছে, আননেসেসারি বাইবিং, আমাকে 99টা পেলাম না, 98 পেতে হতো, ও একটু বেশি পেয়ে গেল, কালকে আমাকে শোনাবে। এই যে স্ট্রেস নিজেরা ডাকছে টিনেজার্সরা, অ্যাসপিরেশনটা অ্যাম্বিশনটা মাত্রা ছাড়া হয়ে যাচ্ছে, তাদের জন্য আপনার কি অ্যাডভাইস? এটা আবার একটা ডুয়াল ইয়ে, মানে এটা ক্যান কাম ফ্রম প্যারেন্টস, ক্যান কাম ফ্রম সোসাইটি, যেখানে প্যারেন্টসের সাথে হচ্ছে না। এটা একটা সিগনিফিকেন্ট গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস যারা নিজেদের মধ্যে নিজেরা চাপ বাড়িয়ে আনছে। হ্যাঁ, তো তাদেরকে অল্টারনেটিভসগুলো সাজেস্ট করতে হবে এবং বলতে হবে যে 99টা ইম্পর্টেন্ট নয়, এবং ইউ ক্যান ওয়েল পারহ্যাপস আমাদের বিদেশির যে টিচিংটা ছিল সেটা হচ্ছে ডোন্ট গিভ পার্সোনাল এক্সাম্পলস, ডোন্ট গিভ ইয়োর ওন লাইফ এক্সপিরিয়েন্স। আমি কিন্তু নিজের জীবনে ফিল করেছি, আমি নিজের প্র্যাকটিস জীবনে ফিল করেছি, মাঝে মাঝে সেটা দিলে কোনো অসুবিধার জায়গা নেই। তো অত মানে কি বলবো, দ্যাটস সামটাইমস হেল্পস। এবং এছাড়াও তাদেরকে অন্যান্য অ্যাসপেক্টসগুলো দেখাতে হবে যে ইউ আর মিসিং আউট অন সো মেনি আদার থিংস। যে আমি 98-99 পাওয়ার ইয়েতে, তো আলটিমেটলি গিয়ে what does it achieve? 98-99 না পেয়ে 90 পেলেও কিন্তু you will have the same career course, you will have the same kind of development in your life. So why are you missing out on the other good things যেগুলো কিনা will make you a more holistic person? লাইফ স্কিলসগুলো ডেভেলপ করবে। আজকে যদি 98-99% নম্বর পেয়ে কলকাতায় তো কোনো অপরচুনিটি নেই, তোমাকে যদি ব্যাঙ্গালোরে যেতে হয়, তোমাকে যদি বিদেশে যেতে হয়, তখন তুমি যদি লাইফ স্কিলসগুলো না শেখো, তুমি যদি কাপড় কাচতে না জানো, তুমি যদি ব্যাংকের কাজ না করতে পারো, তুমি যদি বেসিক কুকিংগুলো না করতে পারো, তাহলে তুমি কিন্তু ওখানে গিয়ে আরও বেশি অস্বস্তিতে পড়বে। যেন তুমি 98-99 জায়গায় যদি 90 পাও, তাহলেও কিন্তু সেগুলো তুমি করতে পারবে। সরি, তাহলেও মানে যে 90 পেয়ে যে লাইফ স্কিলের দিকে নজর দিয়েছে সে কিন্তু বেটার কোপ করবে তোমার থেকে। তবে জাস্ট এটা ওই বাস্তব জগৎটা একটু ভালোভাবে ঝাঁকানি দিয়ে ফিরে আনাটা দরকার। থ্যাংক ইউ সো মাচ ডক্টর মুখার্জি। এবার আমরা আসছি ডক্টর জয়রঞ্জন রামের কাছে। রাজশ্রী শোনো না, প্যানেল ডিসকাশনে সবাই এক কথা বললে খুব বোরিং হয়ে যায়, তাই আমি না অনেকগুলো পয়েন্ট পিক আপ করেছি, আমি কমপ্লিটলি উল্টো কথা বলছি, সো ফরগিভ মি প্লিজ। সবাই এক কথা বলবে, লোকে ঘুমিয়ে পড়ে, আর আমি লাস্ট স্পিকার, সবাই ঘুমিয়েও পড়েছে। আমি না অনেকগুলো পয়েন্ট বলতে চাই। বলুন। একটা হচ্ছে অ্যাবাউট দ্য আর্লি ইন্টারভেনশন, যে হাউ আর্লি ইজ আর্লি। এখন বেসিক্যালি অটিজম বা এনি ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার ইজ আ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। জন্ম থেকেই এই ব্যাপারটা হয়, এবং 12 থেকে 14 মাসের মধ্যে আজকাল আমরা অনেক বাচ্চাদের দেখি যাদের বাবা মারা এসে নিজেরা সন্দেহ করছেন। কত আগে বোঝা যায়, 6-7 মাস থেকেই মারা বুঝতে পারে যে আই ট্র্যাকিং করছে না, আমার দিকে তাকাচ্ছে না। এবং আমরা রিসার্চে দেখেছি যে মাদের ফিলিং দ্যাট আমার বাচ্চার সমস্যা রয়েছে, ডাক্তাররা সাধারণত ইগনোর করে। তো যদি মাদের সন্দেহ হয়, উইচ ক্যান বি অ্যাজ আর্লি অ্যাজ 8 or 9 months, আমি নিজে 12-13 মাসের বাচ্চাদের দেখেছি যেখানে তাদের আর্লি ইন্টারভেনশন করা হয়েছে। তাই আর্লি ইন্টারভেনশন কিন্তু ক্যান স্টার্ট অ্যাট এনি এজ, আর 6-7 মাস বয়স থেকেই বোঝা যায়। 2 নম্বর হচ্ছে আমরা কাদের ক্ষেত্রে খুব বেশি সন্ত্রস্ত থাকবো, যদি আমার ফ্যামিলি হিস্ট্রি থাকে,
যে আমার কাকার ছেলের অটিজম রয়েছে, আমার দাদার মেয়ের অটিজম রয়েছে, তাহলে আমার পরিবারে জন্মালে কিন্তু উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। সো আর্লি ইন্টারভেনশনের কোনো লোয়ার এজ নেই। এখন ভারতবর্ষে অ্যাপ বেরিয়েছে যেগুলো 6 মাস 7 মাস বয়স থেকেই আই ট্র্যাকিং করে হাই রিস্ক গ্রুপে আর্লি ইন্টারভেনশন করে। সো দ্যাট ইজ ওয়ান পয়েন্ট। 2 নম্বর, তুমি একটা আকাশকে একটা প্রশ্ন করলে যে শুধু কি অকুপেশনাল থেরাপিস্টরাই অকুপেশনাল থেরাপি করতে পারে? না। সি এইটা না, আগেন আই ফিল ভেরি স্ট্রংলি অ্যাবাউট ইট। আমার ছেলের যদি অটিজম ডায়াগনোজড হয়, আমি আবিরের কাছে গেলাম, আবির বলল আপনি একজন স্পেশাল এডুকেটরের কাছে যান, স্পেশাল এডুকেটর বলল আপনি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যান, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলল আপনি একজন সেন্সরি ওটির কাছে যান। আমি কজনের কাছে যাব? অ্যান্ড আই এম পেইং ইট আউট অফ মাই পকেট। মানে আই এম অ্যাপার্ট ফ্রম বিইং আ পেরেন্ট টু আ চাইল্ড উইথ ডিসেবিলিটি, আই হ্যাভ গট মাই আদার লাইফ টু। তাই দের আর মেনি। আজকে আকাশ ও কি লার্নিং প্রবলেম ও কিছু আমায় বলে দিতে পারবে না? আমি যদি বলি আমার ছেলে হাতে এরকম লিখছে না, একটু ইনঅ্যাটেনশন, আকাশ বলবে না 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 আপনি লিপিকার কাছে যান, আমি এটা আমার ডোমেন নয়, আমার এসএলডিতে আমার ডিপ্লোমা নেই। সো এই কনসেপ্টটা না, আই থিঙ্ক ইট ইজ ডেট্রিমেন্টাল, দ্যাট ইউ হ্যাভ টু বি আ স্পেশালিস্ট ইন গিভিং আ চাইল্ড অ্যাডভাইস রিগার্ডিং the problems that child faces. বহু স্পেশালিস্টরা মানে যারা অটিজম নিয়ে কাজ করে তারা কিন্তু সব কিছুই ডিল করতে পারে। মেরি বড়ুয়া নোজ পসিবলি মোর অ্যাবাউট অকুপেশনাল থেরাপি, বাট শি ইজ এ স্পেশাল এডুকেটর বাই ট্রেনিং। বুঝতে পারছো? মাই পয়েন্ট ইজ যে বেসিক একটা লেভেল অবধি কিন্তু সবাই সেই অ্যাডভাইসটা দিতে পারে। আমিও কিছু কিছু অকুপেশনাল থেরাপি জানি, আকাশও কিছু কিছুটা সাইকোফার্মাকোলজি জানে। আকাশও তো পেশেন্ট দেখে দেখে বুঝতে পেরেছে আপনি হলো রিসপিরিডনটা একটু কমিয়ে দিতে পারেন, আপনি ডক্টর রামকে জিজ্ঞেস করবেন। সো মাই পয়েন্ট ইজ দ্যাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিয়েলাইজ দ্যাট ইউ শুড নট হ্যাভ দ্যাট স্পেক্ট যে এ স্পেশাল এডুকেটরের ব্যাপারে অ্যাডভাইস দিতে পারবেন, আমায় আলাদা আলাদা লোকের কাছে যেতে। মানে আপনি কম্পার্টমেন্টালাইজ করাটা চাইছেন না। কজনের কাছে যাবে তারা? মানে তাহলে তারা 4 জনের কাছে যাবে। এবার এক একটা সেন্টার আছে যারা তোমাকে একটা 50,000-এর প্যাকেজ দেবে, আপনি মাসে 50,000 দেবেন, স্পেশাল এডুকেটরের কাছে যাবে, আকাশের কাছে যাবে, জয়রঞ্জন রামের কাছে যাবে, আর একজন স্পিচ অ্যান্ড অকুপেশনাল থেরাপিস্ট। সো উইথ আ চাইল্ড উইথ অটিজম একটা স্পিচ অ্যান্ড অকুপেশনাল থেরাপিস্ট আছে, স্পিচ থেরাপিস্ট আছে, একটা স্পেশাল এডুকেটর আছে, একটা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে, একটা ডাক্তার আছে, ঠিক আছে? এরকম করে 4-5টা লোকের কাছে সে কি ক্রমাগত বাচ্চাটাকে নিয়ে ঘুরে বেড়াবে? বুঝতে পেরেছো? সো আই থিঙ্ক উই হ্যাভ টু কাইন্ড অফ মুভ অ্যাওয়ে ফ্রম দ্য আইডিয়া যে শুধু এরাই এই কাজটা করতে পারে। আমরা প্রচুর প্রফেশনাল দেখি, আমরা প্রত্যেকেই মানে প্রফেশনালরা জানি যারা মোটামুটি ম্যানেজ করে দিতে পারে। বাকিটা তুমি যদি একেবারে না পারি তখন আমরা আকাশের কাছে দ্বারস্থ হব যে অকুপেশন। একটা পয়েন্ট অ্যাড করছি, আমি যেটা করি সেটা হচ্ছে যে একজনের কাছে পাঠানো, বিকজ ইট বিকামস আ ফাইন্যান্সিয়াল বার্ডেন অ্যাজ ওয়েল। প্লাস সব জায়গায় কিন্তু একই সেন্টারের মধ্যে সবাই নেই, তার মানে এই দৌড়দৌড়ির ব্যাপারগুলো আছে তার সঙ্গে যোগ করে। সো সেই জায়গাটাতে আমার যেটা মনে হয় যে প্রাইমারি এরিয়া কোনটাকে আমার মনে হচ্ছে, যদি আমি দেখি যে একটা ছোট বাচ্চা যারা একটা অটিজম ডায়াগনোসিস করা হলো, তার সেন্সরি ইস্যুসগুলো আমার চোখের সামনে, মানে ওদের মতো অত মাইনিউটলি কাজ করে না, চোখের সামনে, মানে অ্যাজ ইফ ইট ইজ স্টেয়ারিং অন মাই ফেস। সো সেই অনুযায়ী তাহলে আমি আগে অকুপেশনাল থেরাপিস্টের কাছে পাঠিয়ে বলবো যে তুমি দেখো, তুমি দেখে নিয়ে বোঝো যে অন্য কাউকে পাঠাতে হবে। অথবা যদি আমার মনে হয় যে তার অ্যাকাডেমিক্যালি সে কাইন্ড অফ গেটিং মোর অ্যান্ড মোর ব্যাকওয়ার্ডস, তাকে স্পেশাল এডুকেটরের কাছে পাঠিয়ে, অ্যান্ড দেন দ্য স্পেশাল এডুকেটর ডিসাইডস অ্যাজ হি রাইটলি সেড যে তাদের তো একটা বেসিক স্কিল আছে যে আমি কাজ করতে পারছি না কারণ তার বিহেভিয়ারাল ইস্যুসগুলো এত বেশি, আপনি আইদার ওষুধ দিন বা সে সাইকোলজিস্টের কাছে কারোর কাছে পাঠান। সো দ্যাট মাইট বি আ ওয়ে ফরওয়ার্ড। আর আরেকটা হচ্ছে সব বাচ্চার সব সময় সবার কাছে যেতে হয় না। মানে আমার যখন 2 বছর বয়স তখন আমি অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেটর, স্পিচ থেরাপিস্ট, জয়রঞ্জন রাম, সবার কাছে আমার যাওয়ার দরকার নেই। দ্য ডেভেলপমেন্টাল নিডস অফ দ্য চাইল্ড, এই মুহূর্তে এই বাচ্চাটার কি দরকার সেটাও করতে পারছে কিনা সেই বুঝে আমায় থেরাপিস্টের কাছে পাঠাতে হবে। সো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট।
তো আমি ওই নয়তো আমার রাতে ঘুম হতো না, এটাই আমি না বলতাম। দ্য সেকেন্ড পার্ট উইচ আই ওয়ান্ট টু মেনশন ইজ স্টিগমা। বাবা রামদেবের কাছে যেতে কারোর অসুবিধা হয়? শ্রী ভৃগুর কাছে কারোর যেতে অসুবিধা হয়? হয় না। দের ইজ নো স্টিগমা। ওয়াই? এনি কন্ডিশন which is considered to be incurable, we have stigma. এটা নিয়ে না বাবা মা, আপনি আজকে যদি রাজস্বী বলে যে আপনি জয়রঞ্জন রামের কাছে যান, সে তাকে জড়িয়ে ধরে রাজস্বীকে বলবে আহা আপনি কি আনন্দজনক ইনফরমেশন দিয়েছেন, কেউ নয়। আরসালানে খেতে যেতে লোকের স্টিগমা নেই, কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে যেতে স্টিগমা, কেননা উই আর পারসিভ টু ডিল উইথ আ কন্ডিশন উইচ ইজ ইনকিউরেবল। এবং যে কোনো বাবা মাই না, দে ডু নট ওয়ান্ট যে আমার বাচ্চার একটা এমন কিছু ডায়াগনোসিস হোক যাতে উই ফাইন্ড দিস ইনকিউরেবল। যখন টিউবারকুলোসিস ছিল, ইট ওয়াজ থট টু বি অফ ইনকিউরেবল, শরৎচন্দ্রের বইয়ে ছিল পশ্চিমে পাঠিয়ে দিয়েছে। এখন টিউবারকুলোসিসের স্টিগমা আছে? নেই। HIV AIDS স্টিগমা ছিল, এখন আছে? নেই, কেননা উই নো ইট ইজ কিউরেবল। ভেরি রিসেন্ট এক্সাম্পল ইজ কোভিড। কোভিড যখন হয়েছিল, লোকে একেবারে ঘর বন্ধ করে লোকদের রেখে দিত, নার্সদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, ডাক্তারদের হাউজিং কমপ্লেক্সে ঢুকতে দিত। বুঝতে পেরেছো? সো দেয়ারফর উই রিয়েলি কান্ট সে যে স্টিগমা আছে মানে সেটা কমিউনিটির প্রবলেম। স্টিগমা যেহেতু আছে, কার জন্য স্টিগমা আছে? বিকজ উই হ্যাভন্ট বিন এবল টু পোর্ট্রে দ্যাট উই আর গিভিং ইউ আ সলিউশন উইচ ইউ ক্যান ওভারকাম। তাই এই স্টিগমা ব্যাপারটা নিয়ে না আমি মনে করি এই যে পেরেন্ট বা কমিউনিটিদের দোষ দেওয়া যে তোমরা বাবা কিছুই বোঝো না, আমরা বিরাট বোদ্ধা, হ্যাঁ আমার তোমরা, আই থিঙ্ক ইট ইজ লুডিক্রাস। বিকজ স্টিগমা এক্সিস্টস বিকজ অফ আওয়ার ফেলিয়ার টু কমিউনিকেট দ্যাট উই হ্যাভ আ প্রবলেম উইচ নিডস টু বি ডেল্ট উইথ। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি দেখেছি যে ওষুধ দিতে কেন লোকে রাজি হয় না, যে তাদের কারুর পরিবারে কেউ থাকে, যে আমি এরকম বহু দেখেছি যে বাবারা বলছে আমার ছেলেকে ওষুধ দেবো না, কেন তার মায়ের হয়তো কোনো অসুবিধা ছিল এবং দেখেছে সে মা আজীবন ওষুধ খেয়ে গেছে এবং তার জন্য তার সাইড এফেক্টস হয়েছে। ঠিক আছে? এবং কে এখন বাচ্চাকে লাফিয়ে লাফিয়ে ওষুধ দিতে যাবে? মানে তাই না, মানে এটা তো ললিপপ নয়। সো দেয়ারফর আই থিঙ্ক উই হ্যাভ টু টেক আ ভেরি balanced view why stigma exists, what we can do about it, rather than say এটা তোমাদের প্রবলেম বাবা, তোমরা মূর্খ, তোমরা জানো না, জয়রঞ্জন রাম বিরাট পণ্ডিত তাই তুমি ওর সব কথা বেদবাক্য হিসেবে মানো। নো, stigma exists because we haven't been to explain that why we are doing what we are doing. বুঝতে পারছো? So I think there has to be a far more কি বলবো pragmatic view regarding how we can eradicate stigma. এই ক্ষেত্রে বলে রাখি 30শে সেপ্টেম্বর we are having a program in Science City mini auditorium. All of you are welcome. Thank you so much. Thank you. আরেকটা কি আমার পয়েন্ট ছিল which I thought I will say, ওষুধ ব্যাপারটা না, মানে how many of you ask যে কেন ওষুধ দেওয়া হচ্ছে? এখানে তো অনেক পেরেন্টস আছে, আমি সাহস পাওয়া যায় না ডাক্তারের সামনে। না, এটা তোমাদের প্রবলেম, কেন সাহস পাও না? How many parents are here? No, but why do you ask? Would you not ask the doctor why are you giving the medicine? It is, I don't have time. It is your duty. It is your son. You have to ask me the question. আমি না কেন আমি একটা কথা বলবো, আমি না একবার একটা নোবেল মিশনের একটা পেরেন্ট ট্রেনিং প্রোগ্রামে গিয়েছিলাম, ওখানে অনেক বাবা মারা ছিল। আমি এমন তো বাবা মাদের রাগিয়ে দিয়েছিলাম যে আমি ভেবেছিলাম আমার হয়তো অ্যাম্বুলেন্স লাগবে বা পুলিশ ডাকতে হবে। Many of you have children or relatives with disability. How many of you have educated your peers, family members that my son has autism? Do you know about autism? আপনারা 5 জন লোককে বলেছেন, আপনার হেয়ার ড্রেসার স্যালন থেকে যে আসে তাকে বলেছেন অটিজম কি? বলেছেন? বলেন। Whose responsibility it is? It is your responsibility to teach the community. Do you get my point? So unless you ask the question যে কেন জয়রঞ্জন রাম ওষুধটা দিচ্ছে,
আমার তো পরের পেশেন্ট ওয়েট করছে, আমি তার কাছ থেকে বেশ ভালো টাকা পাবো, আপনার সাথে টাইম ওয়েস্ট করলে আমার দুটো পেশেন্ট টাকা কমে যাবে, আমি আরো বড় গাড়ি কিনতে পারবো না। সো ওয়াই শুড আই গিভ ইউ দ্যাট টাইম? ইউ হ্যাভ টু আস্ক মি ফর দ্যাট। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। ইউ ক্যান্ট সে ডক্টরের টাইম নেই, ইউ হ্যাভ পেড মাই ফিস, আপনি যতক্ষণ গ্যাট হয়ে বসে থাকবেন, আমি যতক্ষণ না আপনাকে তাড়াবো, আপনি ইউ ক্যান হ্যাভ টু আস্ক দ্য কোয়েশ্চেন। ইফ ইউ ডু নট আস্ক, আই উইল নট সে। সো ডিসঅ্যাবিউজ দ্য আইডিয়া দ্যাট ডক্টরদের টাইম নেই। ভারতবর্ষে কারুরই টাইম নেই, বুঝতে পেরেছেন? বাট হাউ মেনি অফ ইউ হ্যাভ এডুকেটেড 5 পিপল? আপনার পাড়ার পুজোয় বলেছেন যে আমি গিয়ে একটা পোস্টার দেবো অটিজম কি, সম্বিত সূত্রর ব্যাপারে বলেছেন? বলেননি। I find this infuriating. Unless you take up responsibility for your children, Jayranjan Ram, ABIR Mukherjee, RIMA Mukherjee korbe na. I am interested in earning money, I am telling you blatantly. You may like this, you may not like this, but that is the sad truth. So you have to do it. থ্যাংক ইউ সো মাচ। পরের বার আমার সম্বিত সূত্র ডাকবে না। জয়দা, একটা প্রশ্ন আপনাকে করবই, অন্য প্রশ্নগুলো যদি বা মানে সময়ের অভাবে না হয়, সেটা হচ্ছে একটা সমস্যা টিনেজ বলবো না, ধরুন 20s থেকে 35-এর মধ্যে হয়, যখন হঠাৎ করে ছেলেমেয়েরা মনে করে আমি ওষুধ খাবো না, আমার সিজোফ্রেনিয়া নেই, বাবা মার প্রতি ফিজিক্যাল অ্যাবিউজ এবং বিহেভিয়ার কোনটা ম্যানিপুলেশন এবং কোনটা রোগজনিত, এই ব্যাপারে বাবা মারা মারাত্মক কনফিউজড হয়ে পড়েন এবং কোপ করতে পারেন না। তাহলে যে পেশেন্ট, তাকে কি বলে দেওয়াটা বাঞ্ছনীয় যে তোমার এই অসুখটা হয়েছে, এটার এই এই সিমটম, তুমি অ্যাকসেপ্ট করো না করো, এটা তোমার করতে হবে? হাউ টাফ ক্যান উই গেট উইথ দেম? দেখো, এইটা না মানে ওয়েদার শেয়ারিং দ্য, মানে তোমার কি সমস্যা হয়েছে না হয়েছে, এটা না ইটস আ ভেরি স্টেজড প্রসেস। মানে আমার খুব ঘনিষ্ঠ একজন, তার আমি না মানে আই এম টেকিং এ ভেরি লং উইন্ডেড আনসার মানে টু দিস। আমায় বলতে হবে তোমার এই এই সমস্যাগুলো হচ্ছে, তার জন্য তোমার এই এই হেল্প রয়েছে, আমি আশা করছি তুমি এই ওষুধগুলো খেলে বা এইভাবে ট্রিটমেন্ট করালে তুমি এটা অতিক্রম করতে পারবে। তো আই থিঙ্ক giving the whole understanding in a staged manner for a person who is ready is more important than ডান্ডা দিয়ে বলা যে তোমার ভাই স্কিজোফ্রেনিয়া হয়েছে তাই তোমায় আজীবন ওষুধ খেতে হবে। ওরকম ভাবে বলে লাভ নেই। আর যে অ্যাকসেপ্ট করতে চাইছে না, অ্যাডামেন্ট হয়ে যাচ্ছে, বাড়ির পরিবেশটা, সেই মুহূর্তে আমি তার সাথে ঝগড়া করব না। আমি বলবো আচ্ছা বাবা তুই কয়েকদিন না খেয়ে দেখ, তারপর কি করা যায় দেখি। দেখো, প্রত্যেকেই না আলটিমেটলি উই হ্যাভ টু ওয়ার্ক উইথ দিস পারসন টু মেক হিম রেডি ফর দ্য ট্রিটমেন্ট। এর সাথে অশান্তি করে লাভ নেই। নিশ্চয়ই না, ওটাই। তবে আরেকটা অ্যাডিশন আছে যে স্কিজোফ্রেনিয়া যখন যে মুহূর্তে আমি শুনলাম, সেই মুহূর্তে স্কিজোফ্রেনিয়ার প্রাইমারি সিমটমস হচ্ছে ডিলিউশন বা হ্যালুসিনেশন, এবং তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে যার যে ব্যক্তির ডিলিউশন আছে সেই ব্যক্তি কিন্তু নিজে মনে করছে যে আমি যেটা ভাবছি সেটা ধ্রুব সত্য। একদম। তো সেটাকেই যদি আমি প্রথম দিন তাকে বলি তুমি ডিলিউশনে ভুগছো, তুমি যেটা ভাবছো সেটা ভুল, তাহলে তো সে আমার সঙ্গে এঙ্গেজই করবে না, আমার তো র্যাপই তৈরি হবে না। He'll walk out of my room and then don't come back to me again. ঠিক আছে? So it is not only important to build the rapport with the patient, it is also important to convey to the family members যে আপনারাও থটসগুলোকে চ্যালেঞ্জ করবেন। তাহলে কি মেনে নেবো ডাক্তারবাবু? না, মেনে নিতে হবে না। জাস্ট আইদার ডিস্ট্র্যাক্ট অথবা শুনলাম, হ্যাঁ ঘাড় নাড়লাম, শুনলাম, এই পর্যন্ত। কিন্তু তার সাথে কোনো যুক্তি তর্কের মধ্যে আমি যাব না সেই মোমেন্টে। যুক্তি তর্কের মধ্যে গেলে তো সে আরো এঙ্গেজ করবে না, আমার সঙ্গে তো পরের কথা, সে তো তার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে এঙ্গেজ করবে না। রাইট। আমি এটা কেয়ার কিউএসের তরফ থেকে অ্যাকচুয়ালি প্রশ্নটা রেখেছিলাম যে এটা যেহেতু আমি ইয়াং অ্যাডাল্টসদের মধ্যেই কাজ করছি, যে বাবা মাদের খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সাডেনলি, মানে 19-20 বছরকে ওষুধ খাচ্ছে, 33-34 বিগড়ে গেল, ওষুধ খাবো না, ওই ডাক্তারের কাছে যাব না, আমাকে জোর করে বেশি ওষুধ খাওয়ানো হচ্ছে এবং তোমরা আমাকে ভুল করে ওষুধ খাওয়াচ্ছ, তোমরা আমাকে মেরে ফেলতে চাইছো, তারপরে হলো তুমি তো আমার বাবাই নও, আমার কি ডিএনএ টেস্ট হয়েছে? এতটা দূরে চলে গেল। এই জিনিসটা কিভাবে কমব্যাট করবে একটা প্যারেন্ট? দেখো, কোনো সহজ উত্তর ডেফিনেটলি নেই। যদি অনেক আছে যে লং অ্যাক্টিং ইনজেকশনস আছে, মেডিসিনস আছে, এটা মাসে একবার দেওয়া যায়, এবং সেইভাবে যদি সে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে তাহলে তো কিছু ক্ষেত্রে গিয়ে আমাদের কোয়ারসিভ মেজার্স, মানে তার মতের বিরুদ্ধে গিয়ে তাকে আমায় চিকিৎসা করতে হয়। তো সেই ক্ষেত্রে সেই করতে হবে যে আমাকে ইনজেকশন দিতে হবে, হয়তো যেটা মাসে একবার করে।
খুব নেসেসারি হলে অ্যাডমিশন করতে হবে, সেইটা মুশকিল। আচ্ছা, এই জায়গাটাতে একটু সবাই থমকে যাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো এক কথার সলিউশন নেই না, জিনিসটার আর এটা ব্যাপারে। না ইনভেরিয়েবলি কোনো না কোনো সময় আসবেই, কেননা আমারও তো অটোনমি আছে, আমারও চিন্তাভাবনা আছে। আমি শুধু স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে বলছি, ডিপ্রেশনের ক্ষেত্রেও হয়, এডিএইচডির বাচ্চাদের ক্ষেত্রেও হয় যে আর ওষুধ আমি খাবো না। তখন সেটা নিয়ে আমাদের ভেবে চিন্তে করতে হয় যে কীভাবে। আরেকটা খুব বড় চ্যালেঞ্জ, এটা আমি মানে রিমাদি এবং জয়াদার সঙ্গে শেয়ার করছি, যে ইনক্রিজিংলি উই আর গেটিং অ্যাডোলেসেন্স, যেটা মনে হয় যে সত্যি কি তার কোনো অসুখ আছে, when they are on the other side of the table, যে are we dealing with a behavior or a personality or a temperament rather than we are dealing with the diagnosis. ওকে, সো সেই জায়গাটার কনফিউশনটা কিন্তু উত্তর আমার কাছে অ্যাটলিস্ট সবসময় ইট ইজ নট ভেরি অ্যাপারেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য টাইম দ্যাট ইউ গিভেন টু সম্বিত ছোট্র চ্যারিটেবল ট্রাস্ট। এবং আমার মনে হয় এই টাইমটা শুধু সম্বিত ছোট্র পাইনি আজকে, কারণ সোশ্যাল মিডিয়াকে যতই আমরা গালিগালাজ করি, এই ব্যাপারে আমি সহমত যে এইটা থেকে অনেকগুলো লাইকস, ফিউ থাউজেন্ডস আই এম এক্সপেক্টিং অন মাই চ্যানেল, কারণ এই তিনজনকে এক ছাদের নিচে আমরা বিনি পয়সায় কখনো পাই না। তো আরেকটা কথা হচ্ছে, ডক্টর রাম যেটা বললেন, আপনারা প্লিজ এটা মাথায় রাখবেন, এবং এটা খুব সহজ সত্য কথা, যে আমার কাজ আমি চিকিৎসা করছি, আমি পরিষেবা দিচ্ছি, আমি আমার ফিজ নিচ্ছি। আপনার কাজ আমার কাছ থেকে ম্যাক্সিমামটা আদায় করে নেওয়া। সুতরাং আপনি আমাকে, আমার তারা থাকলেও আপনি বলবেন, ডাক্তারবাবু এই প্রশ্নের উত্তর আমার দরকার, এই ওষুধটা কেন, অমুক ওষুধটা কেন, এটা কেন বন্ধ করলেন, এটা কেন চেঞ্জ হলো, এটা দায়িত্ব আপনাদের। তারপরে যদি কেউ উত্তর না দেন, ডক্টর রামের ফোন নাম্বার আমার কাছে আছে। আপনাদের অজস্র ধন্যবাদ জানিয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর অল ইয়োর টাইম, থ্যাংকস আ লট টু দ্য ডক্টর্স অ্যাজ ওয়েল, থ্যাংক ইউ।